আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম ইমন, এমবিবিএস ফোর্থ ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। তো আজকে আমরা 10 মিনিট স্কুল প্রি এডমিশনে আমরা ঘাসফড়িং পর্ব এবং ঘাসফড়িংয়ের প্রথম লেকচারে আমরা মেইনলি ঘাসফড়িংয়ের দৈহিক গঠন নিয়ে আলোচনা করব। এখানে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে, সেহেতু আমি এমনভাবে পড়াবো যেন তোমাদের এডমিশনের পাশাপাশি একাডেমিকের প্রিপারেশানটাও হয়ে যায়। তো এখানে অনেক স্টুডেন্ট ছিল যারা রিসেন্টলি ইনএক্টিভ হয়ে গেছো, যে আচ্ছা ঠিক আছে আমাদের এটা এডমিশনের পড়া, সো আমরা এখানের ক্লাসগুলো করবো না, আমরা আগে এইচএসসি দিব তারপরে এডমিশনের পড়া পড়বো। তাদেরকে বলবো যে তোমরা এই ক্লাসগুলো করো, কারণ এই ক্লাসগুলো তোমার একাডেমিক এবং এডমিশন দুইটার ক্ষেত্রেই কাজে দিবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমি হয়তো তোমাদের 10 মিনিট স্কুলের এইখানের প্রি মেডিকেল এডমিশনের প্রথম আমাকে দেখতেছো ইনস্ট্রাক্টর হিসেবে। যারা আগে আমার ক্লাস করছো তারা এই জিনিসটা অন্তত জানো যে আমার ক্লাসে যদি প্রথম ক্লাসটা না করো তাহলে সেকেন্ড ক্লাস তুমি বুঝবা না, সেকেন্ড ক্লাস না করলে থার্ড ক্লাস বুঝবা না। সো আমার ক্লাসে তোমার ধারাবাহিকতা রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখাটা গুরুত্বপূর্ণ। যদি সেরকমভাবে দেখতে পারো তাহলে অবশ্যই আমি সেটা তোমাকে এনশিওর করবো যে তোমার বইটা কোনো রকমই মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট একটা রিভাইজ দিবা, একটা রিভাইজ। ঠিক আছে, জাস্ট এতটুকুই যথেষ্ট। তো তোমরা তোমাদের সব ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, আমি আস্তে আস্তে পড়ানো শুরু করে দিব। তো আজকে আমাদের পড়া হচ্ছে ঘাসফড়িং। আজকে আমাদের পড়া হচ্ছে কি ঘাসফড়িং। এখন ঘাসফড়িং হচ্ছে ইনিশিয়াল, যদি এটার পরিচয় দিতে চাই, ঘাসফড়িং হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী এবং এটার যেই শ্রেণী সেটা হচ্ছে ইনসেক্টা বা পতঙ্গ। এখন ইনসেক্টা বা পতঙ্গ, অর্থাৎ ঘাসফড়িংকে ইনসেক্টা বা পতঙ্গ বলার কয়েকটা কারণ আছে। এটার প্রথম কারণ হচ্ছে যে ঘাসফড়িংয়ের দেহকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেড বা মস্তক, আরেকটা হচ্ছে থোরাক্স বা বক্ষ, আরেকটা হচ্ছে অ্যাবডোমেন। এইটা একটা কন্ডিশন যে দেহ তিনটা খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, একটা হচ্ছে উদর। অর্থাৎ একটা হচ্ছে হেড, একটা হচ্ছে থোরাক্স এবং একটা হচ্ছে কি অ্যাবডোমেন। তার পাশাপাশি এই যেই ঘাসফড়িংটা আছে সেই ঘাসফড়িংয়ের যে পা আছে সেই পা থেকে 3 জোড়া, দ্যাট মিনস লেগ হচ্ছে তোমার 3 পেয়ার্স। সো এই যে এইরকম কিছু কন্ডিশন যদি থাকে, আমরা সামনে আরও সেগুলো ডিটেলস পড়ব, তখন সেটাকে পতঙ্গ বা ইনসেক্টার বলা হয়। পতঙ্গ বা কি বলা হয়? ইনসেক্টা বলা হয়। তো আমরা রিয়েলি ঘাসফড়িংয়ের স্ট্রাকচারটা দেখবো এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের মাধ্যমে আমরা ঘাসফড়িং যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ডিটেলসে পড়ার ট্রাই করব। ধরো তাহলে দ্যাট মিনস ইনিশিয়ালে আমরা জানলাম যে ঘাসফড়িং হচ্ছে তিনটা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে হেড বা মস্তক, একটা হচ্ছে থোরাক্স বা বক্ষ, একটা হচ্ছে অ্যাবডোমেন বা উদর। ঠিক আছে, ওকে। ধরো এটা হচ্ছে একটা ঘাসফড়িং। আমি ঘাসফড়িংটাকে একটু টেকনিক্যাল ভিউতে দেখাবো যেন তোমরা জিনিসগুলো খুব ইজিলি ক্যাপচার করতে পারো। এবং এই যে ঘাসফড়িং, এই ঘাসফড়িংয়ের যে দেহ, সেই ঘাসফড়িংয়ের দেহটা হচ্ছে তোমার সামনের দিকে কিছুটা চৌড়া এবং তুমি যখন পেছন দিকে যাবা, পিছন দিকে সেটা হচ্ছে সরু হইতে থাকবে। তাহলে দেখো এখানে আমাদের হাতে যে ঘাসফড়িংটা আছে, আমরা যে ঘাসফড়িংটা দেখতে পারতেছি এখানে, সেই ঘাসফড়িংটার সামনের দিকের যে অংশটা আছে সেই সামনের দিকের অংশটা হচ্ছে চৌড়া এবং আমরা পিছনের দিকে যত যাব ততটা হচ্ছে তোমার কি সেটা সরু হইতে থাকবে। এবং এইটার দেহটা হচ্ছে নর্মালি বেলনাকার, যদি আমি চতুর্ভুজাকৃতির টাইপের দেখাচ্ছি, এবং এইটার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অর্থাৎ আমি যদি এই বরাবর একটা লাইন টানি তখন সেই লাইন বরাবর আমি দুই পাশে সেম জিনিস পাবো, অর্থাৎ সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং প্রথমে আমি একটা কথা বলে নিছি যে ঘাসফড়িংয়ের যে দেহ আছে সেই ঘাসফড়িংয়ের দেহকে আমরা তিনটা খণ্ডে ভাগ করতে পারি। অর্থাৎ একটা হচ্ছে তোমার মস্তক এবং তারপরে আরেকটা হচ্ছে তোমার বক্ষ এবং তারপরের যে পর্শনটা আছে সেটাকে বলা হবে তোমার উদর। তো ইনিশিয়ালি আমরা এখানে যে মস্তক আছে সেই মস্তক নিয়ে জানবো। ইনিশিয়ালি আমরা কোনটা নিয়ে জানবো? ইনিশিয়ালি আমরা জানবো মস্তক নিয়ে। তো ঘাসফড়িংয়ের যে মস্তক আছে, ফার্স্ট কথা, সেই মস্তক বা মাথা যেটাকে আমাদের বাহির থেকে দেখে সেটাকে একটা খণ্ডে মনে হচ্ছে, সেটা রিয়েলি একটা খণ্ডে গঠিত না। যখন ভ্রূণ অবস্থায় থাকে, অর্থাৎ ঘাসফড়িংটা যখন একেবারে বাচ্চা অবস্থায় থাকে, মানে মায়ের পেটে থাকা অবস্থায়,
এরা তো অ্যাকচুয়ালি ডিম পারে, সো মায়ের পেটে অবস্থায় না, আমি বললাম যে একেবারে যখন বাচ্চা অবস্থায় থাকে, মানে যখন তার জাইগোট ফরমেশনের পর পরবর্তী যে কন্ডিশান, একটা কন্ডিশানে গিয়ে সেটাকে বলা হয় ভ্রূণ। এবং তখন এই যে ঘাসফড়িংয়ের যে হেড আছে বা ঘাসফড়িংয়ের যে মাথা আছে, সেই ঘাসফড়িংয়ের হেড বা মাথা এক্স্যাক্টলি তোমার এরকম 6টা খণ্ডে বিভক্ত থাকে, এরকম 6টা খণ্ডে বিভক্ত থাকে, এরকম 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, 1 2 3 4 5 6, এরকম 6টা খণ্ডে বিভক্ত থাকে। কিন্তু পরবর্তীতে ঘাসফড়িংটা যখন পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তরিত হয়, ঘাসফড়িংটা যখন পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তরিত হয়, তখন আর এই 6টা খণ্ড খুব ক্লিয়ারলি দেখা যায় না। সো যখন সেটা পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়, তখন বাহির থেকে আমরা যখন দেখব মাথাটাকে, সেই মাথাটাকে মনে হবে যে সেটা একটা খণ্ডে গঠিত, বাট রিয়েলি ভ্রূণ অবস্থায় সেটার 6টা খণ্ড ছিল। এটা শুধু মাথার ক্ষেত্রে এরকম হয়ে যায় যে খণ্ডগুলা একীভূত হয়ে যায়, কিন্তু বক্ষ এবং যে উদর, সেই বক্ষ এবং উদরের যে খণ্ডগুলা ভ্রূণ অবস্থায় যেগুলা জন্ম নেয়, সেই খণ্ডগুলা ঘাসফড়িংয়ের আজীবন থাকে। অর্থাৎ আমরা যদি বাহির থেকে পর্যবেক্ষণ করি, তখন দেখব ঘাসফড়িংয়ের যে বক্ষ আছে, সেই ঘাসফড়িংয়ের বক্ষ তোমার 3টা খণ্ডে বিভক্ত, এবং ঘাসফড়িংয়ের যে উদর, সেই উদর আরও 11টা খণ্ডে বিভক্ত। ফার্স্ট কনসেপশন হচ্ছে এটা। ঘাসফড়িংয়ের যে মস্তকের যে খণ্ডগুলা ছিল, সেই খণ্ডগুলা একীভূত হয়ে গেছে। সো আমি যখন সেটাকে পূর্ণাঙ্গ অবস্থায় দেখতেছি সেই ঘাসফড়িংটাকে, তখন পূর্ণাঙ্গ অবস্থার ঘাসফড়িং এক্স্যাক্টলি একটা খণ্ড বিশিষ্ট মনে হচ্ছে। পূর্ণাঙ্গ অবস্থার ঘাসফড়িং কয়টা খণ্ড বিশিষ্ট মনে হচ্ছে? একটা খণ্ড বিশিষ্ট মনে হচ্ছে। ঠিক আছে, ওকে। তো পূর্ণাঙ্গ অবস্থায় ঘাসফড়িং কয়টা এতে মনে হচ্ছে? একটা খণ্ডে। তো আমি যেটা বললাম, কিন্তু বক্ষ এবং উদরের যে খণ্ডগুলা, সেই খণ্ডগুলো একসাথে মিশে যায় না, এবং সেইগুলা খণ্ডায়িত আকারেই থেকে যায়। এখন এই যে ঘাসফড়িংয়ের যে মাথাটা আছে, সেই মাথাটার কিছু পার্টস আছে। আমরা অ্যাট ফার্স্ট ঘাসফড়িংয়ের যে মাথাটা আছে সেটাকে বলা হয়, বা ঘাসফড়িংয়ের যে মস্তক আছে সেটাকে বলা হয় হাইপোগন্যাথাস ধরনের। হোয়াট ডাজ ইট মিন হাইপোগন্যাথাস? তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো যে ভার্টিব্রাটাদের একটা বা করডাটাদের একটা শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ে আসছো এক নাতা, আরেকটা পড়ে আসছো নেথোস্টোমাটা, নেথোস্টোমাটা। ঠিক আছে? সো এক নাতা এটার মানে কি বোঝায়? এ মিনস হচ্ছে অ্যাবসেন্স, নাথা মিনস হচ্ছে চোয়াল, আর নেথোস্টোমাটা মানে যেটা চোয়াল আছে। এখন ঘাসফড়িংয়ের মাথার যে চোয়ালটা থাকে, সেই চোয়ালটা থেকে মাথার নিচ দিকে, অর্থাৎ ঘাসফড়িংটার যদি আমি রিয়েল ভিউটা দেখাই, ঘাসফড়িংয়ের মাথার যদি আমি রিয়েল ভিউটা দেখাই, তাহলে ধরো এটা হচ্ছে একটা ঘাসফড়িং, এটা হচ্ছে একটা ঘাসফড়িং, এটা হচ্ছে একটা ঘাসফড়িং। সো এইটার ধরো এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, এদিকে ধরো ব্রেইন আছে, এটা হচ্ছে মাথা। এইখানে এটার যে মস্তক আছে, সেই এটা যে চোয়াল আছে, সেই চোয়াল তোমার এই যে মাথা থেকে তোমার নিচ দিকে আছে। সো চোয়াল মিনস হচ্ছে ন্যাথাস বা নেথো। ঠিক আছে? আর নিচে মানে হচ্ছে হাইপো। বায়োলজিতে যখন কোনো কিছু একটা নিচে দেখবা, নিচে মানে হচ্ছে হাইপো, উপরে মানে হচ্ছে হাইপার। যেমন উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। তো এইখানে ঘাসফড়িংয়ের যে মস্তকটা আছে সেটা হচ্ছে নাশপাতি আকৃতির, এবং সেটার যে চোয়ালটা আছে সেই চোয়ালটা হচ্ছে নিম্নমুখী হয়ে অবস্থান করতেছে। সো সেটা যেহেতু নিম্নমুখী হয়ে অবস্থান করতেছে, চোয়াল মানে হচ্ছে নেথোস, বা আর এই নিম্নমুখী মানে হচ্ছে হাইপো। সো ঘাসফড়িংয়ের যেই মস্তক আছে সেটাকে বলা হয় হাইপোগন্যাথাস ধরনের। ঘাসফড়িংয়ের মস্তকটাকে বলা হয় হাইপোগন্যাথাস ধরনের। অ্যান্ড এখানে আমরা যদি দেখি যে ঘাসফড়িংয়ের যে মাথা আছে, সেই ঘাসফড়িংয়ের মাথার এক্স্যাক্টলি এখানে তোমার পিছন দিকে একটা ত্রিকোণাকৃতির অঞ্চল আছে, পিছন দিকে একটা ত্রিকোণাকৃতির অঞ্চল আছে, পিছন দিকে এরকম একটা ত্রিকোণাকৃতির অঞ্চল আছে। এই ত্রিকোণাকৃতির অঞ্চলটা ধরো এই ঘাসফড়িংটাকে এখনকার ট্রেনের মতো মনে হচ্ছে, তাই না? একটা ট্রেনের মতো মনে হচ্ছে। তো এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে ঘাসফড়িংয়ের এই যে পিছনের এই জায়গাটাতে দেখো ট্রায়াঙ্গুলার শেপড একটা পোরশন গড়ে উঠছে। সো এই যে ত্রিকোণাকৃতির যে অঞ্চলটা আছে, ধরো এটা হচ্ছে একটা ট্রেন, এবং একটা মানুষ যে মাল নিয়ে যাচ্ছে, সে হচ্ছে এই জায়গায় দাঁড়ায় আছে, যে সে ভিতরে সিট পায় নাই, এবং সে তার মাথার মধ্যে কিছু ভার বহন করে আছে। ট্রেনের মধ্যে কিছু ফেরিওয়ালা থাকে না, অ্যান্ড সেই ফেরিওয়ালাটা ট্রেনের ভিতরে সিট পায় নাই, সেই জন্য সে ট্রেনের যে ইঞ্জিন আছে সামনে,
সেই ইঞ্জিনের উপরে সে পিছনের দিকে এখানে ত্রিকোণাকৃতির একটা অঞ্চল আছে যেটার মধ্যে সে ভার বহন করে আনতেছে। তো সেই জন্য ঘাসফড়িংয়ের যে পিছনের যে ত্রিকোণাকৃতির মস্তকের পিছনের যে ত্রিকোণাকৃতির এই যে ট্রায়াঙ্গুলার শেপ যে অঞ্চলটা আছে সেই ট্রায়াঙ্গুলার শেপ অঞ্চলটাকে বলা হয় ভার্টেক্স। ট্রায়াঙ্গুলার শেপ অঞ্চলটাকে বলা হয় ভার্টেক্স। এবং এটা যেহেতু একটা ট্রেন, এই ট্রেনটার গন্তব্য হচ্ছে ফ্রান্সের দিকে। সো তুমি যখন ভার্টেক্স থেকে যখন এই দিকে কপালের দিকে চৌড়া অংশে আসবা, কপালের দিকের চৌড়া অংশে যখন তুমি আসবা, কপালের দিকে যখন চৌড়া অংশে আসবা, কপালের দিকে যখন চৌড়া অংশে আসবা তখন এইদিকে লেখা আছে যে এই যে ঘাসফড়িং আছে সেই ঘাসফড়িংটা ফ্রান্সে যাচ্ছে। ঘাসফড়িংটা কোথায় যাচ্ছে? ফ্রান্সে যাচ্ছে। সো এখানে যেহেতু লেখা আছে ঘাসফড়িংটা ফ্রান্সে যাচ্ছে, সো এটাকে বলা হবে ফ্রন্সিয়াম। এটা কি বলা হবে? ফ্রন্সিয়াম। দ্যাট মিনস খেয়াল করো, ঘাসফড়িংয়ের মস্তকের পিছনের দিকে যে ত্রিকোণাকৃতির অঞ্চল সেটাকে বলা হয় ভার্টেক্স। সেটার সামনে যেটা আসছে কপালের দিকের চৌড়া অংশ সেটাকে বলা হচ্ছে ফ্রন্সিয়াম। এবং ফ্রন্সিয়ামের নিচে তুমি একটা দেখো এই জায়গায় আয়তকার একটা প্লেট দেখা যাচ্ছে। আয়তকার, খেয়াল করো শিব, খুব ভালোভাবে খেয়াল করো, আয়তকার একটা প্লেট দেখা যাচ্ছে। সো এই যে আয়তকার যে প্লেটটা, সেই প্লেটটার মধ্যে ধরো এই যে মানুষটা আছে সেই মানুষটা ভিতরে সিট পায় নাই এবং সে বাহিরে রৌদ্রের মধ্যে সে মাথায় তোমার ভার বহন করে আনতেছে। তার মানে সেই মানুষটা খুব বেশি ক্লান্ত এবং তার খুব বেশি পিপাসা লাগছে। সো এই জিনিসটা লেখা আছে এখানে যে ক্লান্ত পিপাসা। তার মানে এইখানে যে আয়তকার যে প্লেটটা আছে সেটাকে বলা হবে ক্লাইপিয়াস। সেটা কি বলা হবে? ক্লাইপিয়াস। এবং ট্রেনের ইঞ্জিনের দুই পাশে দুইটা কি থাকে? জানালা থাকে। দ্যাট মিনস এই যে দুই পাশে যে দুইটা জানালা আছে, ওই পাশে একটা জানালা আছে, সেই জানালাগুলোকে বলা হয় জেনা। দ্যাট মিনস ঘাসফড়িংয়ের মস্তকের পার্টসগুলোর নাম কি? একটা হচ্ছে পিছনের দিকে ত্রিকোণাকৃতির যে অঞ্চল সেটাকে বলা হচ্ছে ভার্টেক্স, সামনের দিকে চৌড়া, কপালের দিকে চৌড়া অংশ ফ্রন্সিয়াম, তার নিচে আয়তকার যে প্লেট সেই প্লেটটার নাম হচ্ছে তোমার ক্লাইপিয়াস, আর দুই পাশে অবস্থিত জেনা। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। আচ্ছা, ভার্টেক্স কেন বুঝো না? এই যে পিছন দিকে ত্রিকোণাকৃতির অঞ্চলটা দেখা যাচ্ছে না তোমাদের? আচ্ছা, আমি আইসোলেটেড করে দেখাচ্ছি। ওকে, ওয়েট, আইসোলেটেড করে দেখাচ্ছি ব্যাপারটা। খেয়াল করো, ধরো এটা হচ্ছে তার মাথাটা, ঠিক আছে? মাথাটা এখন এখানে তার এরকমভাবে একটা দেও আর এখানে এরকমভাবে একটা দেও, এবং এই যে এরকমভাবে যেটা আসছে খেয়াল করো, আমি বলি এরকমভাবে একটা দেও, পিছন দিকের এই দুইটা একে কানেক্ট করে দাও অ্যান্ড এখান দিয়ে একটা টান দাও। দেখো এই যে এখানে যে এই যে ত্রিকোণাকৃতির অঞ্চলটা, এই যে এখানে একটা আমরা ট্রায়াঙ্গেল পাইছি, ত্রিকোণাকৃতির একটা অঞ্চল। দেখো এটা ট্রায়াঙ্গেল, এই অঞ্চলটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো এই ত্রিকোণাকৃতির অঞ্চলটা হচ্ছে ভার্টেক্স। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার হচ্ছে তাহলে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গর দিকে আসবো। এবং যখনই আমি ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গর দিকে আসি, স্টুডেন্টরা খুব বেশি হয়ে যায়, ভাইয়া এইগুলো কীভাবে মনে রাখা, এগুলোর ফাংশন কীভাবে মনে রাখা। দেখো ভাইয়া, স্রষ্টা যে তোমাকে সৃষ্টি করছেন উনি খুব চিন্তা ভাবনা করেই সৃষ্টি করছেন, ঠিক আছে? আমরা ঘাসফড়িংয়ের মুখের মধ্যে কি উপাঙ্গ আছে সেটা দেখার আগে আমরা দেখবো যে হিউম্যান বডির মুখের মধ্যে কি উপাঙ্গ আছে। তো ধরো এটা হচ্ছে একজন মানুষ, এটা হচ্ছে একজন মানুষ, এবং এই যে মানুষটা আছে সেই মানুষটার আমরা কিছু উপাঙ্গ দেখব, মুখের কিছু উপাঙ্গ দেখব। ফার্স্ট, মানুষের যদি মুখ গঠিত হইতে হয় প্রথমে হচ্ছে দুইটা ঠোঁট লাগবে, সামনে দুইটা কি লাগবে? অস্ত্র লাগবে, বা সামনে দুইটা লিপস লাগবে। এটা হচ্ছে আপার লিপস বা উপরের অস্ত্র, খেয়াল করো, আপার লিপস বা উপরের অস্ত্র বা উপরের ঠোঁট। আরেকটা হচ্ছে লোয়ার লিপস বা নিচের ঠোঁট বা নিম্ন অষ্ট বা অধো অষ্ট।
এছাড়া এখানে উপরের দিকের মানুষের উপরের দিকের এই জায়গায় একটা চোয়াল আছে, এই জায়গায় চোয়াল আছে, এই জায়গায় যে উপরের দিকে যে চোয়াল আছে সেটাকে বলা হয় মেন্ডিবল। মেন্ডিবলের নিচে এরকমভাবে দাঁত আছে, ঠিক আছে, মেন্ডিবলের নিচে এরকমভাবে দাঁত আছে, সেটাকে বলা হয় মেন্ডিবল। এবং নিচের দিকে মানুষের আরেকটা চোয়াল আছে, নিচের দিকে মানুষের আরেকটা চোয়াল আছে যেটাকে বলা হয় মেক্সিলা। এবং সেই মেন্ডিবল এবং মেক্সিলার মাঝখানে, সরি উপরেরটা হচ্ছে এখানে মেক্সিলা, নিচেরটা হচ্ছে মেন্ডিবল। সেই মেক্সিলা এবং মেন্ডিবলের মাঝখানে মানুষের এই জায়গায় কি আছে, টাং বা জিহ্বা এক্সিস্ট করতেছে। দ্যাট মিনস আমরা যদি মানুষের মুখোপাঙ্গের দিকে যদি তাকাই, তখন মানুষের যে মুখোপাঙ্গ বা মানুষের যেই মুখের যে পার্টস, সেই পার্টসের মধ্যে আমরা 5টা পোর্শন পাব। ফার্স্ট পোর্শন হচ্ছে উপরের ঠোঁট বা ঊর্ধ্ব অষ্ট, সেকেন্ড পোর্শন হচ্ছে নিচের ঠোঁট বা নিম্ন অষ্ট, তারপরে 2টা চোয়াল পাবো, একটার নাম হচ্ছে মেক্সিলা, আরেকটা চোয়ালের নাম হচ্ছে মেন্ডিবল, আর একটা হচ্ছে জিহ্বা বা টাং। তো ঘাস ফড়িংয়ে এই পাঁচটা পোর্শনই আছে ভাই। ঘাস ফড়িংয়ে উপরে অষ্ট আছে, নিম্ন অষ্ট আছে, মেক্সিলা আছে, মেন্ডিবল আছে, ওইখানে জিহ্বার পরিবর্তে উপজিহ্বা আছে। জিনিসগুলো খুব ডিটেলসে বোঝাচ্ছে, খেয়াল করো। এই যে ঘাস ফড়িংয়ে ধরো এটা হচ্ছে মুখ, এই মুখের যে এই উপরের যে সাইড, এই উপরের যে সাইড, এই ঘাস ফড়িংয়ের যে মুখের যে উপরের যে সাইড, উপরের সাইডে এরকম উপরের ঠোঁট আছে। এবং এই যে উপরের ঠোঁট, খেয়াল করো, লিপস, এই লিপ অর্থ হচ্ছে ঠোঁট। এইটার যদি ল্যাটিন অ্যাডজেক্টিভের দিকে যায়, তোমরা মেডিকেল অ্যাডমিশনের অ্যাডজেক্টিভে কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ পাবা, অ্যাপেক্স বইয়ের অ্যাডজেক্টিভের শেষ দিকে কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ পাবা। এটার মধ্যে দেখবা যে লিপের অ্যাডজেক্টিভ হচ্ছে লেবিয়াল, লিপের অ্যাডজেক্টিভ হচ্ছে লেবিয়াল, অর্থাৎ এখানে লেব কথাটা আছে। তো এখানে ঘাস ফড়িংয়ের যে উপরের যে ঠোঁট আসছে, উপরের যে অষ্ট আসছে, ঊর্ধ্ব যে অষ্ট আসছে, সেটাকে বলা হয় ল্যাব্রাম। খেয়াল করো, সেটাকে কি বলা হয়, ল্যাব্রাম, সেটাকে বলা হয় ল্যাব্রাম। এবং দেখো এখানে ল্যাব কথাটা আছে, তার মানে এটা লিপসের সাথে রিলেটেড, কারণ ল্যাটিন অ্যাডজেক্টিভ, লিপের ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে লেভিয়াল, সেখানে ল্যাব কথাটা আসছে, সেইখান থেকে আসছে হচ্ছে ল্যাব্রাম। এবং তুমি যদি মানুষের উপরের ঠোঁট বা নিচের ঠোঁটের দিকে চিন্তা করো, তখন তুমি খুব ভালোভাবে দেখতে পারবা যে মানুষের যে উপরের ঠোঁট আছে বা নিচের যে ঠোঁট আছে, সেই ঠোঁটে মাঝখানে এই জায়গায় এরকম খাজ আছে, তাই না? মানুষের এটা হচ্ছে ঠোঁট, পুরো এখান থেকে উঠে গেছে, এটা হচ্ছে ঠোঁট, ঠোঁটের এই মাঝখানের জায়গাটাতে কি আছে, খাজ আছে। সো হোয়াই নট, ঘাস ফড়িংয়ের যে উপরে যে ঠোঁট আছে সেই ঠোঁটে খাজ থাকবে, নিচে যে ঠোঁট আছে সেই ঠোঁটে খাজ থাকবে। সো এই যে ল্যাব্রাম আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব অষ্ট বা উপরের অষ্ট, এবং এইটার তোমার এখানে কি থাকে, এইটার মাঝখানে একটা খাজ থাকে, এটার মাঝখানে কি থাকে, খাজ থাকে। ফাংশন কি সেটার পরে যাচ্ছে, ওকে। তাহলে আমরা একটা ঠোঁট পরে ফেললাম বা ঊর্ধ্ব অষ্ট পরে ফেললাম, যেটা হচ্ছে ল্যাব্রাম। তারপরে ঘাস ফড়িংয়ের এই সাইডটাতে, ল্যাব্রামের নিচে এই সাইডটাতে, ল্যাব্রামের নিচের এই সাইডটাতে এরকমভাবে চলে আসছে হচ্ছে তোমার, এরকমভাবে চলে আসছে হচ্ছে তোমার মেন্ডিবল, এরকমভাবে চলে আসছে মেন্ডিবল, এরকমভাবে চলে আসছে হচ্ছে তোমার মেন্ডিবল। এবং মেন্ডিবলের এখানে তোমার দাঁত আছে, এরকমভাবে দাঁত আছে। জিনিসটা আমি একটু ভালোভাবে দেখাই, আইসোলেটেড করে দেখাবো জিনিসটা, এইদিকে খুব ক্লিয়ার একটা সেন্সেশন তোমাদেরকে দিবে না, সো আমি প্রিফার করবো সেটাকে আইসোলেটেড করে দেখাইতে। মেন্ডিবলগুলো এক্স্যাক্টলি কীভাবে কাজ করে, মেন্ডিবলগুলোর যদি আমরা পজিশন দেখি, মেন্ডিবলগুলোর যদি এক্স্যাক্ট পজিশনটা দেখি, যে এক্স্যাক্টলি, এটা মুছে ফেললাম কেন, ওকে, এক্স্যাক্টলি তারা কোন অবস্থায় আছে, তখন আমরা দেখব যে এই যে মেন্ডিবল দুইটা আছে, সেই মেন্ডিবল দুইটা আছে ঠিক এরকম ম্যানারে, ওকে, এটা কালো কালি দিয়ে দেওয়া উচিত, এরকম ম্যানারে। এই দুইটা হচ্ছে মেন্ডিবল, এদিকে দাঁত আছে। সো এক্স্যাক্টলি এদের কাজটা কি ভাইয়া? এদের কাজ হচ্ছে, দেখো ঘাস ফড়িং হচ্ছে তোমার তৃণভোজী প্রাণী, তৃণভোজী পতঙ্গ, অর্থাৎ সেটা সবসময় ঘাস খায় বা তৃণ খেয়ে বা পাতা খেয়ে বেঁচে থাকে। তো এই যে পাতাটাকে খাবে, সে পাতাটাকে কি কাটতে হবে না? সেই পাতাটাকে কাটার জন্য এই যে মেন্ডিবল আছে, সেই মেন্ডিবল দুইটা থাকে। ইভেন এইখান দিয়ে যখন একটা পাতা প্রবেশ করে, ধরো এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা পাতা, এখান দিয়ে যখন সেই পাতাটা যখন প্রবেশ করলো, তখন কি হবে, তখন এখানে যে তোমার যেই মেন্ডিবল আছে, সেই মেন্ডিবল কি করবে, এটাকে এরকমভাবে কাট করবে, এরকমভাবে কাট করবে।
দ্যাট মিনস মেন্ডিবলের কাজটা হচ্ছে খাবার চূর্ণ বিচূর্ণ করতে বা খাবার কাটতে সহায়তা করা। তাহলে ভাই উপরে ল্যাব্রামটা কেন আছে? উপরে ল্যাব্রামটা আছে এই কারণে যে আমি যখন নিচ দিক দিয়ে মেন্ডিবল দিয়ে যখন আমি কাটতেছি, দেখো এটা হচ্ছে উপরের ল্যাব্রাম, উপরের ল্যাব্রাম, নিচে হচ্ছে মেন্ডিবল। তো মেন্ডিবল দিয়ে যখন আমি ঘাস কাটতেছি তখন ঘাসটা অনেক সময় উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়, তাই না? মানে উপরের দিকে উঠে গিয়ে সেটা বের হয়ে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো আমার যখন আমি ঘাসটা কাটতেছি তখন এই যে উপরে যে ল্যাব্রাম আছে সেই ল্যাব্রাম কী করতে হবে, ঘাসটাকে প্রপার পজিশানে আনতেছে, প্রপার পজিশানে। আমি ঘাসটাকে কাটতেছি আর এইখানে ল্যাব্রামটা সেটাকে প্রপার পজিশানে আনতেছে যেন সে পজিশানে ঘাসটা থাকে এবং এক্স্যাক্টলি সেই ঘাসটাকে আমি কাট করতে পারি। বাট এটা এনাফ না, এই ল্যাব্রাম এবং মেন্ডিবল এনাফ না। তুমি একটা ঘাসকে কাটছো, ওকে, রিয়েলি তুমি একটা ঘাসকে কাটছো, আমি এই ঘাসটাকে আমি ধরো যে এই কলমটাকে 2 টুকরা করলাম। এখন 2 টুকরা করার পরে এই মেন্ডিবল দিয়ে আমি 2 টুকরা করার পরে নিচে যেই টুকরাটা আছে সেই টুকরাটাকে ধরে রাখার মতো ধরো যে কেউ নাই, তাহলে কী হবে ভাই? তাহলে আমি এই যে 2টা টুকরা করলাম, একটা টুকরাকে আমি ধরে রাখলাম আর নিচের যে টুকরাটা সেটা গ্রেভিটির কারণে নিচে পড়ে গেল, এটা তো হইতে দেওয়া যাবে না। সো দ্যাটস ওয়াই ঘাসফড়িংয়ের এইখান থেকে, অর্থাৎ ঘাসফড়িংয়ের যেইখানে তোমার মেন্ডিবল আছে সেটার পিছন দিক থেকে মেক্সিলা ডেভেলপ করছে। সেটার পিছন দিক থেকে এরকমভাবে মেক্সিলা ডেভেলপ করছে, খেয়াল করো, মেক্সিলা ডেভেলপ করছে। এবং এই যে মেক্সিলার ডেভেলপমেন্টটা হচ্ছে এইখানে যেই তোমার মেন্ডিবল আছে সেই মেন্ডিবলের পিছন দিক থেকে, এবং মেন্ডিবলের এই যে পিছন দিক থেকে যেটা ডেভেলপ করছে যেই মেন্ডিবল, সেই মেন্ডিবলের আবার তোমার এরকম কয়েকটা খণ্ড আছে, সেই মেন্ডিবলের আবার কি এরকম কয়েকটা খণ্ড আছে, মেন্ডিবলের কয়েকটা খণ্ড আছে। ইভেন মেন্ডিবলের এই যে কয়েকটা খণ্ড, সেই খণ্ডগুলোর নাম আছে, নামগুলো হচ্ছে ফার্স্টের যে খণ্ডটা সেটার নাম হচ্ছে কোরডু, সেকেন্ডের খণ্ডটার নাম হচ্ছে স্টাইপস, এই যে দেখো কোরডু স্টাইপস, দেন হচ্ছে তোমার লেসিনিয়া গেলিয়া। সো এগুলা কীভাবে মনে রাখবা? ধরো তুমি কার্ড খেলতা, তো তুমি যখন কার্ড খেলো তখন তোমার বাবা তোমাকে বকা দেবে, তাই না? একটা টাইম হলো যে তুমি খুব বেশি কার্ড খেলো, তোমার বাবা অনেক বেশি তোমাকে গালি দিচ্ছে, বকা দিচ্ছে। একটা টাইমে হঠাৎ করে দেখলো পরীক্ষার আগে তুমি কার্ড খেলা বন্ধ করে দিস, তাহলে তুমি যখন কার্ড খেলা বন্ধ করে দিবা তখন তোমার বাবা তোমাকে কম গালি দিবে, সেটাই স্বাভাবিক, তাই তো? সো দ্যাট মিনস তুমি কার্ড খেলতা, যেটা তুমি এখন স্টপ করে দিস, স্টপ করে দেওয়ার কারণে তুমি লেস মানে কম গালি খাচ্ছ। কার্ড মানে হচ্ছে কোরডু, স্টপ মানে হচ্ছে স্টাইপিস, লেস মানে হচ্ছে লেসিনিয়া, গালি মানে হচ্ছে গেলিয়া। কার্ড মানে হচ্ছে কোরডু, স্টপ মানে হচ্ছে স্টাইপিস, লেস মানে হচ্ছে লেসিনিয়া, গালি মানে হচ্ছে গেলিয়া। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে খেয়াল করো এইখানে তাহলে যেটা ডেভেলপ করছে সেটা হচ্ছে মেক্সিলা। ইভেন এই মেক্সিলা থেকে খেয়াল করো, ধরো এটা হচ্ছে মেক্সিলা, এটা হচ্ছে মেক্সিলা এবং মেক্সিলার কোরডু, দেন স্টাইপস, দেন লেসিনিয়া, দেন গেলিয়া। ঠিক আছে, তো এইখান থেকে যেটা হইলো সেটা হচ্ছে এইখান থেকে এরকমভাবে দাঁত আছে, মেক্সিলাতে এরকমভাবে দাঁত আছে। সো এটার সুবিধাটা কি? ইভেন এটা কোন পজিশনে থাকে আমি বোঝাচ্ছি তোমাকে। ধরো এখান থেকে আসলে এরকম একটা খণ্ড, দেন এরকম একটা খণ্ড, দেন এরকম একটা খণ্ড, দেন এরকম একটা খণ্ড। এবং এইখানে যে মেক্সিলাগুলো যেগুলো আছে সেই মেক্সিলার এই যে লেসিনিয়া থেকে এরকমভাবে একটা পাল্প ডেভেলপ করছে। পাল্প জিনিসটাকে আমি বোঝাচ্ছি, এরকম 3 খণ্ডের একটা পাল্প ডেভেলপ করছে। যে পাল্পটাকে বলা হয়, যেহেতু এটা মেক্সিলা থেকে আসছে সেহেতু সেটাকে বলা হয় মেক্সিলারি পাল্প, সেটাকে কি বলা হয়? মেক্সিলারি পাল্প। মেক্সিলারি পাল্পের কাজটাকে সেটাতে আমি পরে যাব, বাট এইখানে এক্স্যাক্টলি এই মেক্সিলার কাজটাকে সেটা একটু দেখাবো। মেক্সিলার কাজটা এই যে আমি বলতেছিলাম যে উপরে যে আমার যে এই যে মেন্ডিবল ছিল, সেই মেন্ডিবলটা যখন ঘাসকে কাটতে থাকতো তখন যখন আমি 2টা টুকরা করে ফেললাম ঘাসটাকে, তখন সেইখানের এক টুকরা ঘাস নিচে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতো। সো এক্স্যাক্টলি মেক্সিলা কী করে নিচ দিক থেকে ঘাসটাকে এভাবে ধরে, মেক্সিলা নিচ দিক থেকে ঘাসটাকে এভাবে ধরে।
তার উপরে যে মেন্ডিবল থাকে সেই মেন্ডিবল ঘাসটাকে কাটে, অ্যান্ড উপরের দিকে যে ল্যাব্রাম আছে সেই ল্যাব্রাম হচ্ছে এটাকে সাপোর্ট দেয়। তার মানে এখানে আমি যে ঘাসটাকে যেটাকে কাটতেছি সেই ঘাসটা পড়ে যাওয়ার চান্স পাচ্ছে না, অর্থাৎ ঘাসটাকে পড়ে যাওয়া থেকে রোধ করে কে? মেক্সিলা। অর্থাৎ মেক্সিলা খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে। খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করা মানে খাদ্যবস্তুটা পড়ে যাওয়া থেকে রক্ষা করা। এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ভাই দেখো, নোট নিয়ে চিন্তা করো না, তোমাদের নোট পারলে আমি দিব, ঠিক আছে? আমার কথা হচ্ছে তোমাদের ভিজুয়ালাইজেশনটা পারফেক্টলি আসতেছে কিনা। তোমাদের নোট লাগবে না ভাই, তোমরা পরে বইটা একবার রিভিশন দিবা, একবার সব মাথায় চলে আসবে, সব দেখবো যে চোখের সামনে ভাসতেছে। বাট ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইন দিস লেকচার। আমি নর্মাল স্টাইলে বায়োলজি পড়াইতে পারি না, পড়াইও না। ইভেন শুরুর দিকে তোমার কাছে মনে হবে ভাই কি পড়াচ্ছে কি না পড়াচ্ছে, শেষ ক্লাসটা শেষ হোক তারপরে বুঝবা যে কি পড়ায় গেছি কি না পড়ায় গেছি। তো আমার কথা হচ্ছে নোট নিয়ে তোমরা না চিন্তা করে তোমরা চিন্তা করো যে বুঝতেছো কিনা। ওকে, তাহলে তোমরা সবাই বুঝলা। দেখো এখন কিন্তু জীবনেও ভুলবা না যে এই যে মেক্সিলা বা কোনটা খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে। মেডিকেল এডমিশনে আসলো যে খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে কোনটি? মেক্সিলা, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই, তাহলে আমরা কি দেখলাম? আমরা মানুষের যে মুখের যে অঙ্গ সেটা দেখার জন্য আমরা দেখছিলাম উপরের ঠোঁট আছে, নিচের ঠোঁট আছে, মেক্সিলা আছে, মেন্ডিবল আছে, জিহ্বা আছে। তাহলে ভাই এটা তো উপরের ঠোঁট দিলাম, তাহলে ভাই আপনি নিচের ঠোঁট দেন না কেন? ওকে, আমি নিচের ঠোঁট দিতেছি। নিচের ঠোঁট খেয়াল করো, এখান দিয়ে অবশ্য মেক্সিলারি পাল্প আছে, মেক্সিলারি পাল্প আছে। ওকে, সো এইদিকে ঘাসফড়িংয়ের এই জায়গাটাতে এরকমভাবে তোমার নিচের ঠোঁট আছে। এবং মানুষেরও তুমি যদি নিচের ঠোঁটের দিকে চিন্তা করো তখন মানুষেরও কি নিচের ঠোঁটে এরকম খাজ আছে না ভাইয়া? নিচের ঠোঁটে এরকম খাজ আছে না? সো এই দ্যাটস ওয়াই ঘাসফড়িংয়ের যে নিচের ঠোঁট আছে, নিচের যে লিপস আছে, অধ যে অষ্ট আছে বা নিম্ন যে অষ্ট আছে সেটারও খাজ আছে, সেটারও কি আছে? খাজ আছে। এবং সেটার খাজ আছে এবং এখানে একটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে একটা পাল্প আসে। পাল্প জিনিসটাকে আমি বুঝাচ্ছি। এখানে একটা পাল্প আসে যেটাকে বলা হয়, আমাকে আগে বলো নিচের ঠোঁটটার নাম হচ্ছে তোমার লেবিয়াম। খেয়াল করো, আমি আগে বলছিলাম নিচের ঠোঁটের নাম হচ্ছে লেবিয়াম, উপরের ঠোঁটের নাম ছিল ল্যাব্রাম, নিচের ঠোঁটের নাম হচ্ছে লেবিয়াম। এক্স্যাক্টলি আমি আগে বলতেছিলাম যে লিপস বা ঠোঁট, এটা ল্যাটিন অ্যাডজেক্টিভ হচ্ছে লেবিয়াল। দেখো এখানেও ল্যাব কথাটা আছে, লেবিয়াম। এবং এইখান দিয়ে যে পাল্পটা আসছে সেই পাল্পটাকে বলা হয় লেবিয়াল পাল্প। সেটাকে কি বলা হয়? লেবিয়াল পাল্প। সেটাকে কি বলা হয়? লেবিয়াল পাল্প। এখন আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া এই পাল্পটার কাজটা কি? এই পাল্পটার কাজটা কি? যে এখানে মেক্সিলাতেও পাল্প দেখতেছি, আবার এখানে যে নিচের যে ঠোঁট আছে সেই নিচের ঠোঁটেও আমি বা লেবিয়ামে আমি পাল্প দেখতেছি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস পাল্প? দেখো তুমি যখন খাবার খাও তখন তোমার খাবারের একটা বাছাই প্রক্রিয়া আছে, যে আমি এই খাবারটা খাবো, এই খাবারটা খাবো না, ওই খাবারটা খাবো বা ওই খাবারটা খাবো না। খাবারের এরকম তোমার একটা বাছাই প্রক্রিয়া আছে। তো ঘাসফড়িংও কিছু স্পেসিফিক ঘাস সে খায়, আবার কিছু স্পেসিফিক ঘাস সে খায় না। এই জিনিসটা নির্বাচন করতে হয়, এবং এই জিনিসটা তখনই নির্বাচন করতে হয় যখন এই জিনিসটা খাবার মুখের ভিতরে যাওয়ার আগেই নির্বাচনটা করতে হয়। তুমি ধরো আম খাও না, তুমি কি আম মুখে দেওয়ার পরে তুমি নির্বাচন করবা যে আমি আম খাই না, নাকি আগে থেকেই তুমি নির্বাচন করবা যে ভাই আমি আম খাই না, আমাকে আম দিও না? তো ঘাসফড়িংয়ের এই যে পাল্প আছে, এই যে পাল্প আছে, সেই পাল্পগুলো হচ্ছে সেরকম সংবেদী অঙ্গ, যেটা ঘাসফড়িং কোন ধরনের ঘাস খাবে সেটাকে যাচাই করে। ইনিশিয়ালি সেটা এখানে যে মেক্সিলারি পাল্প, এটা তো বাইরের দিকে থাকে এক্স্যাক্টলি মেক্সিলারি পাল্প, এবং যে লেবিয়াল পাল্প আছে সেই মেক্সিলারি পাল্প এবং লেবিয়াল পাল্প বাহির দিক থেকে ঘাসটাকে ধরে ঘাসটাকে যাচাই করে দেখে যে ঘাসটা আসলেই আমি কি খাবো নাকি খাবো না। সো এইভাবে যাচাই করে দেখার পরে সে মুখে নেয়। সো এক্স্যাক্টলি এই যে পাল্পটা আছে সেই পাল্পটা হচ্ছে তোমার কি অঙ্গ? সংবেদী অঙ্গ, যারা ঘাসফড়িংকে উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করতেছে। যারা ঘাসফড়িংটাকে কী করতেছে? উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করতেছে। এবং এই যে লেবিয়াম আছে সেই লেবিয়ামকে এক্স্যাক্টলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই যে এতটুকু পোরশন হচ্ছে একটা ভাগ, এতটুকু পোরশন হচ্ছে একটা ভাগ,
যেটাকে বলা হয় মেন্টাম, যেটাকে বলা হয় কি মেন্টাম, এবং এই যে এতটুকু পোর্শন যেটাকে বলা হয় সাবমেন্টাম, অর্থাৎ মেন্টামের নিচে, সেটাকে বলা হয় সাবমেন্টাম এক্স্যাক্টলি। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে যেই এক্স্যাক্টলি লিগ্যাল পাল্পগুলো এখান থেকে বের হয়ে আসে মেন্টামের কোণা থেকে, মেন্টামের কোণা থেকে, ওকে, এখান থেকে মেন্টামের কোণা থেকে, মেন্টামের কোণা থেকে। ইভেন এখানে যেটা হয় যে আমি কি বলতেছিলাম, দেখো আমাদের 5টা কম্পোনেন্ট আমরা মুখে দেখতেছিলাম, উপরের ঠোঁট, নিচের ঠোঁট, মেক্সিলা, ম্যান্ডিবল, একটা জিহ্বা দেখতেছিলাম। ইভেন ঘাসফড়িংয়ে যেটা হয় সেটা হচ্ছে এই যে মেন্টামের যে গোড়া আছে, সেই মেন্টামের গোড়া থেকে এখানে তোমার 2টা এরকম নরনশীল জিহ্বার মতো অংশ থাকে, যেগুলোকে বলা হয় লিগুলা, যেগুলোকে বলা হয় লিগুলা। এখন ভাইয়া এটার নামটা কেন লিগুলা হইলো বা কেন লিঙ্গুলা হইলো, লিগুলা বা লিঙ্গুলা? দেখো আমাদের যে টাং আছে বা আমাদের যে জিহ্বা আছে, সেটা দিয়ে আমরা এক্স্যাক্টলি ল্যাঙ্গুয়েজ বলি বা ভাষা বলি। সো টাঙের বা জিহ্বার যে গ্রিক টার্ম, সেই গ্রিক টার্ম হচ্ছে লিঙ্গুলা। লিঙ্গুলা শব্দটা আসছে ল্যাঙ্গুয়েজ থেকে, আমরা জিহ্বাদের ল্যাঙ্গুয়েজ বলি, সেইখান থেকে আসছে লিঙ্গুলা। সো তুমি দেখবা যে জিহ্বার নিচে, মানুষের জিহ্বার নিচে একটা তোমার গ্রন্থি আছে যেটাকে বলা হয় সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাব মিন্স নিচে, লিঙ্গুয়াল মিন্স লিঙ্গুলার নিচে, লিঙ্গুলা মিন্স টাং। কেন লিঙ্গুলা? কারণ লিঙ্গুলা থেকে আসছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে টাং। সো এখানে নর্মালি এরকম 2টা বড়সড় এরকম 2টা এই যে ম্যান্টাম আছে, সেই ম্যান্টামের এই গোড়া থেকে এরকম 2টা এরকম তোমার নরনশীল লিগুলা ডেভেলপ করে, নরনশীল লিগুলা ডেভেলপ করে। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো। ওকে, তো এখন এখানে যেটা হয় সেটা হচ্ছে, আমি মেক্সিলাটাকে একটু মুছে দিই, এখানে আমি আরেকটা জিনিসকে দেখাবো, সেটা হচ্ছে ওকে, নাহলে আমি এই পোর্শনটাকে, এই যে মুখপাঙ্গ, সেটাকে একটু বাইরের দিকে আরেকটু সুন্দর করে দেখাই, বাইরের দিকে আরেকটু সুন্দর করে দেখাই সেই মুখপাঙ্গগুলোকে। খেয়াল করো, ধরো এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ। ওকে, তো এখানে আমরা যেটা পাইলাম, উপরের দিকে পাইলাম হচ্ছে তোমার লেভিয়াম, উপরের দিকে পাইলাম হচ্ছে কি ল্যাব্রাম, ল্যাব্রাম। তারপরে যেটা পাইছি সেটা হচ্ছে কি, মেক্সিলা, ম্যান্ডিবল। তারপরে যেটা পাইছি সেটা কি ম্যান্ডিবল, ম্যান্ডিবলের নিচে পাইছি কি মেক্সিলা, তাই না? ধরো এরকম ভাবে দিলাম মেক্সিলা। ওকে, তার নিচে এখানে পাইছে হচ্ছে তোমার লেভিয়াম। এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে এইখানে এক্স্যাক্টলি আমি এই ম্যান্ডিবলগুলোকে মুছে দিই, ম্যান্ডিবল মেক্সিলাকে মুছে দিই, একটা জিনিসকে দেখবো, সেটা হচ্ছে জিহ্বার ঘাসফড়িংয়ের অ্যাকচুয়ালি একটা হাইপোফেরিংস থাকে। হাইপোফেরিংস মানে উপজিহ্বা। এটা এক্স্যাক্টলি ঘাসফড়িংয়ের যে এই যে ল্যাব্রাম আছে, সেই ল্যাব্রামের নিচে ঝুলে থাকে। অর্থাৎ ধরো এটা হচ্ছে ল্যাব্রাম, এই ল্যাব্রামের নিচে এখানে তোমার ল্যাব্রামের নিচে এখানে হচ্ছে তোমার ঝুলে থাকে। যে হাইপোফেরিংসটা আছে, সেই হাইপোফেরিংসটা হচ্ছে তোমার এই ল্যাব্রামের নিচে এরকমভাবে ঝুলে থাকে। ওকে, এরকমভাবে ঝুলে থাকে। এবং এখানে যেটা হয়, দ্যাট মিনস এই যে হাইপোফেরিংস বা উপজিহ্বাটা আছে, সেই হাইপোফেরিংস বা উপজিহ্বাটা এই ল্যাব্রাম থেকে ঝুলে থাকে, এবং সেই এই লেভিয়াম থেকে এরকম একটা পর্দা যায়, একটা মেমব্রেন যায়, যে মেমব্রেনটা কি করে, যে মেমব্রেনটা এই যে খেয়াল করো, ইনিশিয়ালি ইন কেস অফ হিউম্যান বিংয়ের ক্ষেত্রে দেখাবো, এই যে জিহ্বাটা আছে, সেই জিহ্বাটা উপর দিক থেকে ঝুলে আসে, এবং জিহ্বাটার নিচে একটা পর্দা আসছে, যেই নরনশীল এই পর্দাটা দ্বারা সে লেবিয়ামের সাথে সংযুক্ত। এই যে দেখো, এই পর্দাটা দ্বারা সে লেবিয়ামের সাথে সংযুক্ত। হিউম্যান বিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটে। মানুষের ক্ষেত্রে যে জিহ্বাটা থাকে বা টাংটা থাকে, সেই টাংটা তার যে নিচের যে সারফেস আছে, সেই নিচের সারফেসের সাথে
সে নিচের সারফেসের সাথে সে সংযুক্ত থাকে, নিচের সারফেসের সাথে সে সংযুক্ত থাকে। এবং এই যে নিচের সারফেসের সাথে যে পর্দাটা দিয়ে সংযুক্ত থাকে মানুষের ক্ষেত্রে সেটাকে বলা হয় ফ্রিনুলাম। নিচের সারফেসের সাথে এটা যে পর্দাটা দিয়ে সংযুক্ত মানুষের ক্ষেত্রে সেটাকে বলা হয় ফ্রিনুলাম। এবং সেই ফ্রিনুলামে কিন্তু পেরোটিড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু এখানে ওপেন হয় সে ফ্রিনুলামে, তোমরা 3rd চ্যাপ্টারে পড়বে। সো ঠিক এরকম ঘাসফড়িংয়ের যে জিহ্বাটা আসছে বা ঘাসফড়িংয়ের যে টাংটা আসছে, সেই ঘাসফড়িংয়ের যে টাং বা জিহ্বা বা হাইপোফেরিংস উপজিহ্বা, সেই উপজিহ্বাটা এই উপরের যে ঠোঁট আছে সেই উপরের ঠোঁট থেকে অর্থাৎ ল্যাব্রাম থেকে ঝুলে থাকে, কিন্তু সেটা ঝুলে একেবারে এভাবে থাকে না, সেটা নিচের যেই লেভিয়াম আছে সেই লেভিয়ামের সাথে সেটা একটা পর্দা দ্বারা কানেক্টেড। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। তাহলে আমাদের এই মাথা এবং মুখোপাঙ্গ সব শেষ, আমরা চলে যাব হচ্ছে বক্ষে, ঘাসফড়িংয়ের বক্ষে চলে যাব, ঘাসফড়িংয়ের হৃদয়ে চলে যাব। ঠিক আছে, সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ওকে, তাহলে এখন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে এই যে ঘাসফড়িং, সেই ঘাসফড়িংয়ের বক্ষে বা ঘাসফড়িংয়ের হৃদয়। এবং এই যে ঘাসফড়িং আছে সেই ঘাসফড়িংয়ের যে বক্ষ বা ঘাসফড়িংয়ের যে হৃদয়, সেই ঘাসফড়িংয়ের হৃদয় হচ্ছে 3 খণ্ডে বিভক্ত। অর্থাৎ এখানে আমি একটা খণ্ড দেখাইলাম, এরপরে হচ্ছে মুখোপাঙ্গ শেষ, এইখানে আরেকটা খণ্ড দেখাইলাম, দেন এখানে আরেকটা খণ্ড। তাহলে আমার যে ঘাসফড়িংয়ের যে বক্ষ, সেই ঘাসফড়িংয়ের বক্ষ কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে বিভক্ত। এবং সেই খণ্ডগুলো পূর্ণাঙ্গ অবস্থাতেও খণ্ডিত অবস্থায় থেকে যায়। মস্তকের যে খণ্ডগুলো একসাথে হয়ে গেছিল সেই কাহিনীটা ঘটে না। এবং এইখানের যে থোরাক্সের যে 3টা খণ্ড বা বক্ষের যে 3টা খণ্ড, সেই খণ্ডগুলোকে নামকরণ করা হয়েছে, ভাই এটা হচ্ছে অগ্রবক্ষ কারণ এটা সামনে, এটা হচ্ছে মধ্যবক্ষ কারণ এটা মাঝখানে, এটা হচ্ছে পশ্চাৎবক্ষ কারণ পেছনে। ইংলিশে যদি বলি তাহলে অগ্রকে বলা হয় প্রোথোরাক্স। প্রো মানে হচ্ছে প্রথম বা আদি, সো প্রোথোরাক্স মিন ফার্স্টে। দেন মধ্যবক্ষ মানে হচ্ছে মেসোথোরাক্স। মেসো মানে মাঝখানে, যেমন একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। সো মেসোডার্ম মানে হচ্ছে মাঝখানে যে ত্বকটা। পশ্চাৎবক্ষ মানে হচ্ছে তোমার মেটাথোরাক্স। তাহলে আমি কি বললাম? ঘাসফড়িংয়ের বক্ষ হচ্ছে 3 খণ্ডে বিভক্ত। প্রথমটাকে বলা হচ্ছে অগ্রবক্ষ, তারপরে মধ্যবক্ষ, তারপরে পশ্চাৎবক্ষ। অর্থাৎ একটা হচ্ছে প্রোথোরাক্স, একটা হচ্ছে মেসোথোরাক্স এবং একটা হচ্ছে মেটাথোরাক্স। তাহলে ঘাসফড়িং বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি হয়, তাদের দেহগুলা খণ্ডায়িত হয় এবং সেগুলোর উপরে একটা কাইটিন নির্মিত আবরণ থাকে। তুমি দেখো আর্থ্রোপোডা পর্বের আরেকটা প্রাণীকে তোমাকে দেখাই, ধরো চিংড়ির উপরে যে খোলসটা আছে সেটা হচ্ছে চিংড়ির বহিকঙ্কাল এবং সেটা কাইটিন নির্মিত। ছত্রাকের কোষপ্রাচীরও কিন্তু কাইটিন নির্মিত। সেরকম কাইটিন নির্মিত দিয়ে তোমার বহিকঙ্কাল দিয়ে, কাইটিন নির্মিত বস্তু দিয়ে ঘাসফড়িংয়ের বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের খোলস বা বহিকঙ্কাল গঠিত। ইভেন যেটা হয় সেটা হচ্ছে এই যে ধরো ঘাসফড়িংয়ের বক্ষে, এটার উপরে, তাহলে উপরে এবং নিচ দিকে অর্থাৎ সব দিকে এরকম ঘাসফড়িংয়ের এরকম বহিকঙ্কাল আছে বা কাইটিন নির্মিত খোলস আছে। ঘাসফড়িংয়ের এই যে বক্ষের যে খণ্ডগুলা, অর্থাৎ এটা মাংসল দেহটা যেরকম খণ্ডিত, উপরের যে বহিকঙ্কাল আছে সেই বহিকঙ্কালটাও খণ্ডিত। অর্থাৎ জিনিসটা তোমাকে আমি একটু ক্লিয়ার কনসেপশনে দেখাই। সেটার জন্য আমি ঘাসফড়িংটার মাথাটা এই বরাবর কেটে ফেলবো, অর্থাৎ এই বরাবর ঘাসফড়িংটাকে কাটবো এবং এটাকে সামনে দিক থেকে দেখবো। ঠিক আছে, সামনের দিক থেকে দেখবো এক্স্যাক্টলি কীরকম দেখা যায়। ধরো এইটা হচ্ছে ঘাসফড়িংয়ের বক্ষের এই জায়গাটা, আমি এই জায়গাটা কাটতেছি, মাথাটা কাটতেছি। সো মাথাটা কাটার পরে আমি পাচ্ছি হচ্ছে তোমার এই যে দেখো, একটু নিচে দিই। ওকে, এই জায়গাটা একটু মুছে দিই।
ওকে, তো এটা হচ্ছে বক্ষ। ইভেন বক্ষের যে মাংস, সেই মাংসটা কি এরকমভাবে খণ্ডিত, বক্ষের মাংসটা হচ্ছে এরকমভাবে খণ্ডিত। তিনটা খণ্ড দিই। ওকে, তো বক্ষের মাংসটা হচ্ছে এরকমভাবে খণ্ডিত। তো আমি কি বললাম সেটা হচ্ছে এই যে ঘাসফড়িংয়ের এই মাংস দেহটার উপরে যেই কাইটিন নির্মিত যে খোলসটা আছে, সেই খোলসটাও খণ্ডিত, সেই খোলসটাও এরকম খণ্ড দ্বারা গঠিত। অর্থাৎ তুমি যদি দেখো ঘাসফড়িংয়ের এই যে যেই ইয়া আছে, খোলস আছে, সেই খোলস উপরের দিকে এরকম বহিকঙ্কাল আছে, উপরের দিকে এরকম বহিকঙ্কাল আছে। উপরের দিকে এরকম কি আছে, বহিকঙ্কাল আছে। ইভেন এই যে খোলসগুলো আছে, সেই খোলসগুলোও কি এরকমভাবে খণ্ডিত, এরকমভাবে কাইটিন নির্মিত যে খোলসটা আসছে ঘাসফড়িংয়ে, সেই খোলসটা এরকমভাবে খণ্ডিত। ইভেন ঘাসফড়িংয়ের এটা তো পিঠের দিক, খেয়াল করো, এটা তো পিঠের দিক বা পৃষ্ঠীয় দিক। পৃষ্ঠীয় দিকে যেরকম এরকম খোলসের খণ্ড আছে, শুধুমাত্র পৃষ্ঠীয় দিক না, এটার অঙ্কীয় দিক অর্থাৎ বুকের দিকে বা পেটের দিকেও সেটার এরকম তোমার ইয়াস, অঙ্কীয় দিকেও এরকম তোমার কি আছে, এরকম ঘাসফড়িংয়ের খণ্ড আছে। ঠিক এখানেও এরকমভাবে উঠে আসছে, ঠিক এইখানেও এরকমভাবে উঠে আসছে। এবং এই যে তুমি দেখতেছো যেটা, যে ঘাসফড়িংয়ের পৃষ্ঠীয় দিকে বহিকঙ্কালের খণ্ড আছে, ঠিক ঘাসফড়িংয়ের অঙ্কীয় দিকেও বহিকঙ্কালের খণ্ড আছে। এবং এই যে বহিকঙ্কালের যে খণ্ড, সেটা শুধুমাত্র বক্ষের যে তিনটা খণ্ড, সেই তিনটা খণ্ডেই সীমাবদ্ধ না, তারা পরবর্তীতে আমরা যে উদরের যে আমরা খণ্ডগুলা পাইছি না, উদরের 11টা যে খণ্ড, সে উদরের 11টা খণ্ডেও তাদের অস্তিত্ব আছে। অর্থাৎ উদরের 11টা খণ্ডেও তারা আলটিমেটলি এক্সিস্ট করে। 1 2 3 দেন 4 5 6 7 8 9 10 11। সো ঘাসফড়িংয়ের যে উদরের যে খণ্ডগুলো আছে, সেই উদরের খণ্ডগুলোর মধ্যেও ঘাসফড়িংয়ের যে বহিকঙ্কালের যে খোলসটা থাকে কাইটিন নির্মিত, সেটাও এরকমভাবে খণ্ডিত থাকে। ইভেন এই যে ঘাসফড়িংয়ের এই যে বহিকঙ্কালের যে খণ্ড, সেই বহিকঙ্কালের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। খুব 100% কনসেন্ট্রেশন দিয়ে চিন্তা করবা, খুব পেঁচালোর জিনিস আছে কিছু। আমি কি বললাম, এই যে ঘাসফড়িংয়ের দেহটা তো খণ্ডিত, সেই খণ্ডের উপরে বা নিচে যে কোনো জায়গায় ঘাসফড়িংয়ের বহিকঙ্কালের যে প্রত্যেকটা খণ্ড, সেই বহিকঙ্কালের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। তাহলে প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়, স্ক্লেরাইট। এবং এই প্রত্যেকটা স্ক্লেরাইট একটার সাথে আর একটা এরকমভাবে সূচার বন্ধনীর মাধ্যমে কানেক্টেড, এরকম সূচার বন্ধনীর মাধ্যমে এরকমভাবে একটা স্ক্লেরাইটের সাথে আরেকটা স্ক্লেরাইট কানেক্টেড। এখন একটু ভালোভাবে চিন্তা করো, ঘাসফড়িংয়ের এই যে স্ক্লেরাইট, সেটা ঘাসফড়িংয়ের পৃষ্ঠীয় দিকে আছে বা ডরসাল সাইডে যেমন আছে, ঠিক তেমন ঘাসফড়িংয়ের যে অঙ্কীয় দিক বা ভেন্ট্রাল সাইড, সেই ভেন্ট্রাল সাইডেও আছে। সো ঘাসফড়িংয়ের যেই পৃষ্ঠীয় দিকের যে স্ক্লেরাইটগুলো আছে, অর্থাৎ পিঠের দিকের যে স্ক্লেরাইটগুলো আছে, সেই পিঠের দিকের স্ক্লেরাইটগুলোকে একটা স্পেশাল নামে ডাকা হয়। সেই স্পেশাল নেমটা হচ্ছে টারগাম বা স্টারগাম। সেই স্পেশাল নেম কি, স্টারগাম বা টারগাম। আর ঘাসফড়িংয়ের অঙ্কীয় দিকের যে স্ক্লেরাইটগুলো আছে নিচের দিকে, অর্থাৎ এই নিচের দিকের এইখান দিকে যে স্ক্লেরাইটগুলো আছে, সেই এইখান দিকের স্ক্লেরাইটগুলোকে বলা হয় হচ্ছে তোমার স্টারনাম। দ্যাট মিনস স্টারনাম, এটাকে কি বলা হয়, স্টারনাম। এখন আমাকে যদি কেউ বলে ভাই স্টারগাম বা টারগাম এবং স্টারনাম কি, আমার কথা হচ্ছে এই যে ঘাসফড়িংয়ের উপরে বা নিচে, বক্ষে বা উদরে, যে কোনো জায়গায় ঘাসফড়িংয়ের বহিকঙ্কালের যে প্রত্যেকটা খণ্ড, সেই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। এই স্ক্লেরাইটের মধ্যে যেগুলো পৃষ্ঠীয় দিকে আছে বা পিঠের দিকে আছে ঘাসফড়িংয়ের,
সেটাকে বলা হয় স্টারগাম বা টারগাম। আর যেটা অঙ্কীয় দিকে আছে বা ভেন্ট্রাল সাইডে আছে সেগুলোকে বলা হয় স্টার্নাম। এখন আসো, এখন তাইলে ভাইয়া এরকম স্টারগাম বা টারগাম বক্ষ অঞ্চলেও যেরকম আছে ঠিক সেরকম উদরের অঞ্চলেও আছে। ইভেন এখানে উদরেরও আমার যে পৃষ্ঠীয় দিকের যে বহিকঙ্কালের যে খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে আমি কি বলবো? স্টারগাম বা টারগাম, পৃষ্ঠীয় দিকের খণ্ডগুলোকে। কিন্তু বক্ষের যেই টারগাম বা স্টারগাম আছে সেটাকে আবার স্পেশালি নামকরণ করা হয়েছে, আর একটা স্পেশাল নামকরণ করা হয়েছে। সেইগুলোর স্পেশাল নাম হচ্ছে নোটাম। অর্থাৎ প্রোথোরাক্সে যেটা আছে সেটাকে বলা হয় প্রোনোটাম, মেসোথোরাক্সে যেটা বলা আছে সেটাকে বলা হয় মেসোনোটাম, মেটাথোরাক্সে যেটা আছে সেটাকে বলা হয় মেটানোটাম। ওকে, জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার করো। আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, ফার্স্টে আমি কি বললাম যে ঘাসফড়িংয়ের সারা দেহে এরকমভাবে খণ্ড আছে এবং প্রত্যেকটা খণ্ডকে কাভার করে এরকম ঘাসফড়িংয়ের খোলসের খণ্ড আছে। সো এই যে ঘাসফড়িংয়ের যে খোলসের বা বহিকঙ্কালের যে খণ্ড, সেই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। সেটা উদরে থাকুক, বক্ষে থাকুক, পৃষ্ঠে থাকুক, অঙ্কীয় দিকে থাকুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, যে কোনো জায়গায় থাকুক না কেন, প্রত্যেকটা খণ্ডকে ইন জেনারেল একটা নেম দেওয়া হয়েছে, যে জেনারেল নেমটা হচ্ছে কি তোমার স্ক্লেরাইট। যেরকম ধরো পৃথিবীর সব মানুষকে মানুষ বলা হয়, তারপরে যারা বাংলাদেশে আছে তারা হচ্ছে বাংলাদেশি মানুষ, যারা ইন্ডিয়ায় আছে তারা হচ্ছে ইন্ডিয়ান মানুষ। ঠিক এরকম যে এই প্রত্যেকটাকে সবগুলোকে বলা হয় স্ক্লেরাইট। তাদের মধ্যে যারা পৃষ্ঠীয় দিকে আছে বা পিঠের দিকে আছে ঘাসফড়িংয়ের, তাদেরকে বলা হয় স্টারগাম বা টারগাম। আর যারা অঙ্কীয় দিকে আছে তাদেরকে বলা হয় স্টার্নাম। এখন তাহলে বক্ষের মধ্যে পৃষ্ঠীয় দিকে যেই বহিকঙ্কাল আছে সেটাকে স্টারগাম বলা হবে বা টারগাম বলা হবে। আবার এখানের উদরের যেই পৃষ্ঠীয় দিকে যে খণ্ডগুলো আছে সেগুলোকেও স্টারগাম বা টারগাম বলা হবে। এখন বক্ষে যে স্টারগাম বা টারগাম আছে সেগুলোকে আবার ডিফারেন্ট নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে নোটাম। আমি যখন বলবো নোটাম তখন সেটা বোঝাবে সেটা এমন একটা স্ক্লেরাইট যেটা পৃষ্ঠীয় দিকে আছে এবং বক্ষে এক্সিস্ট করতেছে। তো সেটাই কি বলা হবে? নোটাম। নোটামের মধ্যে যেটা ফার্স্ট অগ্রবক্ষে আছে বা প্রোথোরাক্সে আছে সেটাকে বলা হবে প্রোনোটাম, যেটা মধ্যবক্ষে আছে সেটা মেসোনোটাম, যেটা পশ্চাৎবক্ষে আছে বা মেটাথোরাক্সে আছে সেটা মেটানোটাম। এই পর্যন্ত সবার ক্লিয়ার হচ্ছে কিনা কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আমি কি বললাম? ঘাসফড়িংয়ের বক্ষে, উদরে, উপরে, নিচে যে কোনো জায়গায় খোলসের খণ্ড থাকুক সেই খণ্ডকে স্ক্লেরাইট বলা হবে। সেগুলোর মধ্যে যেগুলো পৃষ্ঠীয় দিকে আছে বা পিঠের দিকে আছে সেগুলোকে বলা হবে স্টারগাম বা টারগাম, যেগুলো অঙ্কীয় দিকে আছে সেগুলোকে বলা হবে স্টার্নাম। ঠিক আছে? বক্ষের যে স্টারগাম বা টারগাম আছে সেগুলোকে আবার নামকরণ করা হয়েছে স্পেশালি, সেটা হচ্ছে নোটাম। অগ্রবক্ষে বা প্রোথোরাক্সে যেটা আছে সেটা প্রোনোটাম, মধ্যবক্ষে বা মেসোথোরাক্সে যেটা আছে সেটা মেসোনোটাম, যেটা পশ্চাৎবক্ষে বা মেটাথোরাক্সে যেটা আছে সেটা মেটানোটাম। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে? ওকে, তাহলে এখন ভাইয়া আমার তাইলে কি দেখলাম? আমি দেখলাম যে এইদিকে উপরের দিকে এদিকে কি আছে, উপরের দিকে এদিকে স্টারগাম বা টারগাম আছে। বক্ষেরগুলোকে স্পেশালি বলা হচ্ছে তোমার নোটাম, স্পেশালি বলা হচ্ছে কি নোটাম। এদিকে আমার স্টারগাম বা টারগাম আছে, বক্ষেরগুলোকে স্পেশালি বলা হচ্ছে কি নোটাম। আচ্ছা, ওকে, এখন খেয়াল করো, উদরেরও এরকম স্টারগাম বা টারগাম আসছে, উদরেরও এরকম স্টারগাম বা টারগাম আসছে। এই যে দেখো, আচ্ছা ওকে, এটা ডিফারেন্ট কালার দিই না, এই কালারটা, এই কালারটা, ঠিক এরকম স্টারগাম বা টারগাম আসছে।
এখন একটা খুব ভালো একটা জিনিস চিন্তা করতে হবে এখানে, যে এরা হচ্ছে বক্ষের, অর্থাৎ বক্ষের আমি তিনটা খণ্ডক দেখাই, 1 2 1 2, হ্যাঁ এখানে হচ্ছে 2, দেন এখানে হচ্ছে তোমার 3। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে বক্ষের খণ্ডক, তারপরে হচ্ছে উদরের খণ্ডকগুলো। এখন বক্ষে এদিকে স্টারগাম যেরকম আছে ঠিক সেরকম স্টারনামও আসছে, ইভেন উদরেও স্টারগাম বা টারগাম যেরকম আছে ঠিক এরকম স্টারনামও আসছে। বাট বক্ষের যে স্টারগাম এবং টারগাম বা স্টারনাম এবং উদরের স্টারনামের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে বক্ষের ক্ষেত্রে যে উপর দিক থেকে যে স্টারগাম আসে বা টারগাম আসে এবং নিচ দিক থেকে যে স্টারনাম আসে সেটা এই যে এটা হচ্ছে ল্যাটারালি, দেখো ল্যাটারালি বা সাইড, এটা হচ্ছে সাইড বরাবর, সেই সাইড বরাবর এখানে আরেকটা পর্দা দ্বারা সেই স্টারগাম বা স্টারনাম, আমি টারগাম বলি, টারগাম এবং স্টারনাম যুক্ত থাকে। অর্থাৎ এখানে বক্ষের যে টারগাম এবং স্টারনাম, এটা টারগাম এটা স্টারনাম, তারা এর পার্শ্ব বরাবর প্লিউরন নামক পর্দা দ্বারা এরকমভাবে ঢাকা থাকে বা এরকমভাবে যুক্ত থাকে। অর্থাৎ এটা যদি বক্ষ হয়, থোরাক্স হয়, তাহলে এখানে আমার যে টারগাম আসছে আর এখানে নিচে যে স্টারনাম, তারা এই পাশ বরাবর প্লিউরন নামক পর্দা দ্বারা আবৃত, এরা এই পাশ বরাবর প্লিউরন নামক পর্দা দ্বারা আবৃত, এরা এই পাশ বরাবর প্লিউরন নামক পর্দা দ্বারা আবৃত। সেম কেস এখানেও ঘটছে, এই পাশ দিয়েও তারা প্লিউরন নামক পর্দা দ্বারা আবৃত। দ্য ডিফারেন্স ইজ দ্যাট যে ঘাসফড়িংয়ের উদরের বা অ্যাবডোমেনের যে টারগাম এবং স্টারনাম আছে, সেই টারগাম এবং স্টারনামকে সংযোগকারী কোনো প্লিউরন পর্দা এক্সিস্ট করে না। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। এখানে কি হয়, বক্ষের যে টারগাম এবং স্টারনাম আসে তারা পার্শ্ব বরাবর, পৃষ্ঠীয় দিকে আসে টারগাম, অঙ্কের দিক থেকে আসে স্টারনাম, তারা পার্শ্ব দিকে, তারা ল্যাটারালি তারা প্লিউরন নামক পর্দা দ্বারা যুক্ত, এবং উদরের যে টারগাম এবং স্টারনাম আছে তারা ল্যাটারালি কোনো পর্দা দ্বারা যুক্ত থাকে না, ল্যাটারালি সেটা ওপেন থাকে। এবং বক্ষে তারা যে ল্যাটারাল বা পার্শ্বভাবে যে পর্দা দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্লিউরন পর্দা। সেটা কি বলা হয়? প্লিউরন পর্দা। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আমি বলছি আচ্ছা এটা ঘাসফড়িং নাকি ট্রেন কিছু তো বুঝতেছি না। তোমার ঘাসফড়িং নাকি ট্রেন কিছু বোঝার দরকার নাই, তোমার আমার কথা হচ্ছে যে তুমি ঘাসফড়িং জিনিসটা কি সেটা বুঝতেছো কিনা, ক্লিয়ারলি বুঝতেছো কিনা, সেটা হচ্ছে মেইন কথা, যে তুমি ক্লিয়ারলি জিনিসটা বুঝতেছো কিনা। ওকে, ইভেন এটার কারণে একটা বেসিক অ্যানাটমিতে একটা বেসিক চেঞ্জ আসছে, অ্যানাটমিতে একটা বেসিক চেঞ্জ আসছে। চেঞ্জটাকে আমি দেখাই তোমাকে। সেটা হচ্ছে ধরো ঘাসফড়িংয়ের আমাদের যেরকম মানুষের যেরকম শ্বাস নেওয়ার জন্য যেরকম সম্মুখ নাসা ছিদ্র আছে, ঠিক সেরকম ঘাসফড়িংয়েরও এরকম ছিদ্র আছে, কিন্তু সেটা তাদের নাসা ছিদ্র নয়, তারা পুরা দেহে তোমার এরকম ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় শ্বাসরন্ধ্র, শ্বাস ছিদ্র বা স্পাইরাকল। তো এই স্পাইরাকল থাকে হচ্ছে 10 জোড়া, স্পাইরাকল থাকে হচ্ছে 10 পেয়ার্স, এবং এই স্পাইরাকলগুলো থাকে হচ্ছে ল্যাটারালি, অর্থাৎ এই পাশ দিয়ে 10, ওই পাশ দিয়ে 10, মানে 10 জোড়া। এবং সেটা থাকে হচ্ছে বক্ষের প্রথম 3টা খণ্ডকে এবং উদরের প্রথম 8টা খণ্ডকে। বেসিক অ্যানাটমির চেঞ্জটাকে সেটা দেখায়। আমি এটাকে একটু করি, এটাকে একটু বাড়াই, তাহলে এই 3টা গেল বক্ষ, তারপরে আসছে হচ্ছে উদর, তাই না? উদরের ধরো এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড, আমি জাস্ট 2টা খণ্ড দেখাই। তো উদরের এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে উদরের এখানে তোমার উপরের দিকে টারগাম আসছে, উপরের দিকে টারগাম আসছে, আর নিচ দিক থেকে স্টারনাম আসছে। উদরের এইখানেও উপরের দিক থেকে উপরের দিক থেকে এরকমভাবে টারগাম আসছে, নিচ দিক থেকে এরকমভাবে তোমার স্টারনাম গেছে। বেসিক ডিফারেন্সটা আগেই বলছি যে বক্ষের ক্ষেত্রে এইখানে পার্শ্বভাবে তোমার প্লিউরন পর্দা থাকে,
টার্গাম এবং স্টার্নামের মাঝখানে, কিন্তু উদরের যে টার্গাম এবং স্টার্নামের মাঝখানে পার্শ্বীয়ভাবে কোনো প্লিউরন পর্দা থাকে না। এবং আমি বললাম যে ঘাসফড়িংয়ে 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, তার মধ্যে 2 জোড়া থাকে হচ্ছে বক্ষে এবং বাকি 8 জোড়া থাকে উদরে। এবং উদরের যে শ্বাসরন্ধ্রগুলো থাকে সেই শ্বাসরন্ধ্রগুলা থাকে এক্স্যাক্টলি এই প্রতিটা খণ্ডকে, অর্থাৎ এই একটা খণ্ডক, এটা হচ্ছে উদরের 1 নম্বর খণ্ডক, এটা হচ্ছে উদরের 2 নম্বর খণ্ডক। এই খণ্ডকের এই যে টার্গাম আছে এবং এই যে স্টার্নাম আছে, সেই টার্গাম এবং স্টার্নামের মাঝখানে এইদিকে শ্বাসরন্ধ্র আছে। এটা ওই পাশেও সত্য। অর্থাৎ ঠিক এরকম 1 থেকে যে 8, এই 1 থেকে 8ম, প্রথম থেকে 8ম খণ্ডকে এরকম শ্বাসরন্ধ্র আছে। এবং কয় জোড়া শ্বাসরন্ধ্র হবে তাহলে? 8 জোড়া, কারণ এই পাশ দিয়ে 8 জোড়া 8টা হবে, ওই পাশ দিয়ে 8টা হবে, 8 জোড়া। কিন্তু ঘাসফড়িংয়ের যে বক্ষের যে স্পাইরাকল বা বক্ষের যে শ্বাসরন্ধ্রগুলো আছে, সেই বক্ষের স্পাইরাকল এবং শ্বাসরন্ধ্রগুলো প্রতিটা খণ্ডকে থাকে না। তারা প্রতিটা খণ্ডকের এইখানে যেরকম স্টার্গাম এবং স্টার্নাম আছে, সেই স্টার্গাম এবং স্টার্নামের মাঝখানে থাকে না, তারা থাকে হচ্ছে 2টা খণ্ডকের মাঝখানে। অর্থাৎ তাদের পজিশনটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গাতে। দেখো, এটা হচ্ছে বক্ষের 1 নম্বর খণ্ডক, এটা বক্ষের 2 নম্বর খণ্ডক, এটা বক্ষের 3 নম্বর খণ্ডক। প্রথম জোড়া যে শ্বাসরন্ধ্র থাকে, সেই প্রথম জোড়া শ্বাসরন্ধ্র থাকে এক্স্যাক্টলি এখানে যে প্রথম খণ্ডক এবং দ্বিতীয় খণ্ডক, সেই প্রথম খণ্ডক এবং দ্বিতীয় খণ্ডকের মাঝখানে এইখানে। এবং এইখানে সেকেন্ড পেয়ার্স যে শ্বাসরন্ধ্র থাকে সেটা থাকে দ্বিতীয় এবং তৃতীয় যে খণ্ডক আছে, সেই দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডকের এই মাঝখানে। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট এখানে যে বক্ষের যে শ্বাসরন্ধ্রগুলো থাকে তারা কেন 2টা খণ্ডকের মাঝখানে থাকে? তারা কেন সম্পূর্ণভাবে একটা খণ্ডকের মধ্যে থাকতে পারে না? আর উদরের যে শ্বাসরন্ধ্রগুলো আছে সেগুলো কেনই বা স্টার্নাম এবং টার্গাম এবং স্টার্নামের মাঝখানে তারা থাকতে পারে? সেটার একটা বেসিক আনসার এরকম হইতে পারে যে যদি আমি ঘাসফড়িংয়ের এই যে শ্বাসরন্ধ্র আছে, বক্ষের দিকের যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আছে, সেই বক্ষের দিকের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলকে যদি আমি এই প্রথম খণ্ডকের বা দ্বিতীয় বা তৃতীয় খণ্ডকের টার্গাম এবং স্টার্নামের মাঝখানে রাখি, ধরো এখানে মাঝখানে রাখলাম, এখানে টার্গাম এবং স্টার্নামের মাঝখানে আমি রাখলাম এই স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রটাকে, যেটাতে ঘাসফড়িং শ্বাস নেবে। রাখলে একটা প্রবলেম হবে। প্রবলেম ইজ দ্যাট আমরা জানি যে ঘাসফড়িংয়ের বক্ষের দিকের যে টার্গাম এবং স্টার্নাম আছে, বক্ষের দিকের টার্গাম এবং স্টার্নাম তোমার পার্শ্বীয় দিকে প্লিউরন পর্দা দ্বারা ঢাকা থাকে। হোয়াট উইল বি দ্য ফেট? ঘাসফড়িংয়ের যে বক্ষের দিকে যে শ্বাসরন্ধ্র আছে সেটা পার্শ্বীয় বরাবর যে প্লিউরন পর্দা আছে, সেই প্লিউরন পর্দা দিয়ে ঢাকা পড়ে যেত। দেখো, প্লিউরন পর্দা এটাকে ঢাকে ফেলছে। তো এক্স্যাক্টলি এই জায়গাটাতে যদি আমি শ্বাসরন্ধ্র ঢাইকা ফেলি, তোমার নাকের যে ছিদ্র সেটাকে যদি কেউ ঢাইকা ফেলে, তুমি এক্সিস্ট করতে পারবে না, তুমি বাঁচতে পারবে না। দ্যাটস ওয়াই গড ইজ নট ফুল লাইক ইউ লাইক মি। স্রষ্টা তোমার আমার মতো এত বোকা না। স্রষ্টা যেটা করছেন সেটা হচ্ছে, যেহেতু উনি এখানে প্লিউরন পর্দা দিয়েছেন, তখন উনি ভাবলেন যে ও এখানে যদি আমি প্লিউরন পর্দা, এখানে যদি আমি শ্বাসরন্ধ্র দিই, তখন সেই প্লিউরন পর্দা দ্বারা সেই শ্বাসরন্ধ্র ঢাকা পড়ে যাবে। সো আমাকে এখানের যে ফার্স্ট এবং দ্বিতীয় যে খণ্ডক, সে ফার্স্ট এবং দ্বিতীয় খণ্ডকের মাঝখানে দিতে হবে শ্বাসরন্ধ্রটা, যেন এখানে শ্বাসরন্ধ্রটাকে ঢাকার মতো কেউ না থাকে। আমার এখানে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডকের মাঝখানে শ্বাসরন্ধ্রটা দিতে হবে, যেন সেটা প্লিউরন পর্দা দ্বারা ঢাকা না পড়ে। উদরের ক্ষেত্রে সেটা তুমি প্রতিটা খণ্ডকের টার্গাম এবং স্টার্নামের মাঝখানে দিতে পারো, কজ সেখানে প্লিউরন পর্দা নাই। অ্যান্ড প্লিউরন পর্দা না থাকায় ঢেকে ফেলার জন্য যে বিপদজনক যে পরিস্থিতির অবস্থাটা ক্রিয়েট হইতো, সেই অবস্থাটা তখন আর ক্রিয়েট হবে না। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। সবাই বুঝতে পারছে পর্যন্ত?
উপর উদরে 2 খণ্ডের মাঝখানে দিলে তাতে কোনো প্রবলেম হইতো না, কিন্তু আমার কথা হচ্ছে যে বক্কের ক্ষেত্রে কেন মাঝখানে দেওয়ার প্রয়োজন পড়লো। ঠিক আছে, আমি জাস্ট এই কোয়েশ্চেনটা আনসার দিলাম। ওকে, তো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, এখন আমরা এই উদরের যে প্রত্যেকটা খণ্ড, সেই প্রত্যেকটা খণ্ডকের মধ্যে কিছু স্পেশালিটি আছে, সেই প্রত্যেকটা খণ্ডকে সেই স্পেশালিটিগুলো দেখব। সেই প্রত্যেকটা খণ্ডকের স্পেশালিটির মধ্যে আসলে প্রথম উদরীয় খণ্ডকে, যেটা হয়, একটু মনে ব্লার হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করুন। একজন হচ্ছে ভাইয়া ছুটি দেন কেন ভাই? আমার জানো ওই ঘাস ফড়িং, রুই মাছ আর তোমার টিস্যুতন্ত্র, এই 3টা চ্যাপ্টার শেষ করতে বলতে 6টা লেকচারে তো জীবনে শেষ করতে পারবো না। তারপরে আমি এটা প্রায় 1.5-2 ঘন্টা করে পড়ায় দেখি কতটুকু চাওয়া যায়। আমি যতটুকু পড়ানো যায় স্টুডেন্টদের, যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝাবো। ঠিক আছে, আমি কোনোভাবেই এভাবে আসা শুধু এভাবে পড়ায় দিয়ে যেতে পারবো না। 6টা ক্লাসে যদি না শেষ হয় তাহলে না শেষ হবে, সরি ফর দ্যাট। ওকে, তো এখন খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের প্রত্যেকটা খণ্ডকের কিছু স্পেশালিটি আছে এবং সেগুলো থেকে মেডিকেল এডমিশনে কোশ্চেন আসতে পারে, সো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম যে সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের যে প্রথম উদরীয় খণ্ডক আছে, কি বললাম, ঘাসফড়িংয়ের যে প্রথম যে উদরীয় খণ্ডক আছে, সেই প্রথম উদরীয় খণ্ডকের এইখানে তোমার ঘাসফড়িংয়ে শোনার জন্য এরকম আমাদের যেরকম কানের ছিদ্র থাকে না, ঠিক এরকম কানের ছিদ্র থাকে, এবং এইখানে কানের মতো এরকম ছিদ্র থাকে যেটাতে ঘাসফড়িং শুনতে পারে। এবং এই উপর দিক থেকে যে স্টারগামটা আসে সেটা এইটার উপরে একটা পর্দা হিসেবে কাজ করে, এবং কানের পর্দাটাকে নর্মালি বলা হয় টিম্পেনাম পর্দা। সো এরকম এইদিকে নর্মালি এরকম ওভাল শেপটার টিম্পেনাম পর্দা থাকে। ফার্স্ট কথা হচ্ছে এটা, ফার্স্ট উদরীয় খণ্ডকে। সেকেন্ড যে আরেকটা ক্যারেক্টার, সেই সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে ঘাসফড়িংয়ের যে প্রথম উদরীয় খণ্ডক, সেই প্রথম উদরীয় খণ্ডকটা হচ্ছে অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ সেটার কথা হচ্ছে, দেখো এখন তোমাকে প্রত্যেকটা খণ্ডকে সম্পূর্ণ আইসোলেটেড মনে হচ্ছে, সম্পূর্ণ স্বাধীন মনে হচ্ছে। অর্থাৎ দেখো এইটার যে স্টারগাম আর এটার যে স্টারগাম বা এটার যে স্টারগাম বা এটার যে স্টারগাম, প্রত্যেকটা স্টারগাম আলাদা। একটা স্টারগামের সাথে আরেকটা স্টারগাম মানে সরাসরি যুক্ত না। হ্যাঁ, তারা হয়তো বা সূচার বন্ধনী দ্বারা যুক্ত, সেটা হচ্ছে অন্য কথা। আমার কথা হচ্ছে তারা সরাসরি যুক্ত না, এবং তারা কিছুটা দূরত্বে আছে। ইভেন তারা প্রত্যেকটা হচ্ছে একটা আইসোলেটেড, এবং তারা প্রত্যেকেই হচ্ছে স্বাধীন। তো এটা দেখে বোঝা যায় তারা প্রত্যেকে হচ্ছে একজন থেকে আরেকজন সম্পূর্ণরূপে আলাদা, অর্থাৎ তারা সবাই হচ্ছে সম্পূর্ণ খণ্ডিত, সম্পূর্ণরূপে তারা আলাদা করা, সম্পূর্ণরূপে তারা খণ্ডন করা। কিন্তু এক্স্যাক্টলি হয়েছেটা কি, ঘাসফড়িংয়ের যে প্রথম, এই দেখো এটা হচ্ছে প্রথম উদরীয় খণ্ডক, সেই প্রথম উদরীয় খণ্ডকের যে স্টারনামটাকে, যেটাকে তুমি আলাদা দেখতেছো, সেটা এক্স্যাক্টলি আলাদা না। সেটা কি হয়েছে, মেটাথোরাক্স যেটা আছে বা পশ্চাৎবক্কের যে স্টারনাম আছে, সেই পশ্চাৎবক্কের স্টারনামের সাথে সেটা এরকমভাবে একীভূত হয়ে গেছে, অর্থাৎ এখানে আলাদা নাই। অর্থাৎ তুমি যেরকম এরকম প্রথম বক্কীয় খণ্ডকের জন্য আলাদা একটা স্টারনাম পাইছো, দ্বিতীয় বক্কীয় খণ্ডকের জন্য আলাদা একটা স্টারনাম পাইছো, ঠিক এরকম তুমি তৃতীয় বক্কীয় খণ্ডক বা পশ্চাৎবক্ক এবং প্রথম উদরীয় খণ্ডকের জন্য আলাদা আলাদা স্টারনাম পাবা না। তাদের নিচের যে অঙ্কীয় দিকের যে স্টারনাম থাকবে, সেই অঙ্কীয় দিকের স্টারনাম দুইটা সংযুক্ত থাকবে। তাহলে অঙ্কীয় দিকের স্টারনাম যদি দুইটা সংযুক্ত হয়ে যায়, অঙ্কীয় দিকের স্টারনাম যখন দুইটা সংযুক্ত হয়ে যাবে, তখন আমরা বলবো যে ফার্স্ট যে উদরীয় খণ্ডক আছে, সেই উদরীয় খণ্ডকটা পশ্চাৎবক্কের থেকে সম্পূর্ণরূপে খণ্ডিত হতে পারে নাই, সম্পূর্ণরূপে সে খণ্ডিত হয় নাই। সম্পূর্ণরূপে যদি সে খণ্ডিত হইতো তাহলে তো তার আলাদা স্টারনাম থাকতো। সেই জন্য প্রথম উদরীয় খণ্ডককে বলা হয় অসম্পূর্ণ খণ্ডক। সবাই এতটুকু বেসিক বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও যে প্রথম উদরীয় খণ্ডককে বলা হয় অসম্পূর্ণ খণ্ডক।
একজন হচ্ছে নাকের ছিদ্র বন্ধ হয়ে গেলে তো মুখের ছিদ্র দিয়ে শ্বাস নেওয়া যাবে। ভাইয়া তোমার আর ঘাসফড়িংয়ের যে শ্বসনতন্ত্র, দুইটা শ্বসনতন্ত্র সেম না, এটা আমি নেক্সট লেকচারে বুঝাবো। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের মধ্যে যে স্রষ্টার কতটুকু মানে মাস্টার প্ল্যান একটা ছিল, সেই মাস্টার প্ল্যানটা সামনের লেকচারে বুঝতে পারবো, আজকের লেকচারে কিছুই বুঝবে না। ঘাসফড়িং যদি ইচ্ছা করে যে আমি মুখ দিয়ে শ্বাস নিয়ে বেঁচে থাকবো, পসিবল না। কারণ বেসিক ডিফারেন্স মানুষের আর ঘাসফড়িং একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে মানুষের যেই শ্বাস সংযোগ থাকে, হিমোগ্লোবিন থাকে, অক্সিজেন ক্যারিয়ার থাকে, ঘাসফড়িংয়ে সেই অক্সিজেন ক্যারিয়ার নাই। ইভেন নট অনলি এনি আদার ক্যারিয়ার্স ইন ধরো কর্ডাটা অর নন কর্ডাটা, যে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, ক্লোরোকুইনিন, এরিথ্রোসায়ানিন, কোনোটাই কোনো ধরনের শ্বাসসংযোগ ঘাসফড়িংয়ের ইয়াতে থাকে না, ঘাসফড়িংয়ের রক্তে থাকে না। সো ঘাসফড়িংয়ের রক্তের, মানুষের রক্তে যেরকম ক্যাপাসিটি আছে যে হিমোগ্লোবিন ফর্ম করে অক্সিজেনটাকে ক্যারি করা, ঘাসফড়িংয়ের রক্তের সেই ক্যাপাসিটি নাই। কারণ ঘাসফড়িংয়ের রক্তে সেই শ্বাসসংযোগ নাই, অর্থাৎ ঘাসফড়িংয়ের রক্তে সেই অক্সিজেনটাকে ক্যারি করার মতো কোনো ক্যারিয়ার নাই। সো ঘাসফড়িং যদি ইচ্ছা করে যে আমি মুখ দিয়ে শ্বাস নিয়ে বেঁচে থাকবো, এটা পসিবল না। তোমার ক্ষেত্রে সেটা পসিবল, কারণ তোমার ক্যারিয়ার আছে। এটা সামনের লেকচারে বুঝতে পারবা। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তাহলে ঘাসফড়িংয়ের যে প্রথম যে উদরীয় খণ্ডক, সেই প্রথম উদরীয় খণ্ডককে মনে হচ্ছে কি অসম্পূর্ণ। প্রথম উদরীয় খণ্ডককে কি মনে হচ্ছে অসম্পূর্ণ। তাইলে প্রথম উদরীয় খণ্ডক সম্পর্কে এরকম স্পেশাল একটা ক্যারেক্টার মাথায় নিয়ে নাও। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত যাও। অষ্টম খণ্ডক পর্যন্ত যারা আছে, অষ্টম খণ্ডক পর্যন্ত যারা আছে প্রত্যেকের এক জোড়া করে শ্বাসতন্ত্র আছে, টার্গাম আছে, স্টার্নাম আছে, সবাই সিম্পল। যখন নবম এবং দশম জোড়া, তুমি নবম এবং দশম স্টার্গাম বা টার্গামের ক্ষেত্রে যাবা, তখন তারা আংশিক একীভূত। অর্থাৎ জিনিসটা আমি দেখাই, জিনিসটা তোমাকে আমি দেখাই। ধরো এখানে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, না না সরি উদর তো এখান থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে খেয়াল করো, এইখানে নবম এবং দশম, এটা হচ্ছে তোমার 9 এবং 10। এই নবম এবং দশম যে তোমার আসছে, এটা কি বলে, স্টার্গাম আসছে। সেই স্টার্গামটা হচ্ছে তোমার আংশিক একীভূত। অর্থাৎ খেয়াল করো, আংশিক একীভূত মানে এখানে যে মাঝখানে যে দাগটা থাকার তাদের কথা ছিল, সেই মাঝখানে দাগটা সম্পূর্ণটা নাই। অর্থাৎ এইখানে যেটা হইলো সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের যে নবম এবং দশম, সবাই মাথায় রাখো, এখান থেকে কিন্তু খুব বেশি পাজলড হবা। ইভেন এভাবে যদি না পড়ো মুখস্থ রাখতে পারবা না, মুখস্থ করে বেশি দিন রাখা যায় না, ঠিক আছে। আমি তোমাকে এই জায়গায় দাঁড়ায় কোনো কিছু মুখস্থ করতে বলবো না, জীবনেও না, কারণ আমি তোমাকে জিনিসটা ভিজুয়ালাইজ করাবো, নাহলে বুঝাই দেবো। নবম এবং দশম যে উদরীয় খণ্ডক আছে, সেই নবম এবং দশম উদরীয় খণ্ডকে যে টার্গাম থাকে বা স্টার্গাম থাকে, তারা আংশিকভাবে একীভূত, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। সেকেন্ড স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে ঘাসফড়িংয়ের, এটা হচ্ছে ইন কেস অফ মেইলের ক্ষেত্রে, নট মেল অ্যান্ড ফিমেল। দেখো নবম এবং দশম উদরীয় খণ্ডকের যে টার্গামটা একীভূত, সেটা মেল ফিমেল দুইটার ক্ষেত্রেই, পুরুষ ঘাসফড়িং, স্ত্রী ঘাসফড়িং দুইটার ক্ষেত্রেই নবম এবং দশম উদরীয় খণ্ডক একীভূত। এখন আমরা আসি ঘাসফড়িংয়ের, আচ্ছা আমি আগে মেল ফিমেল দুইটার মধ্যে কমন ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলি। ইভেন ঘাসফড়িংয়ের যে 11তম উদরীয় খণ্ডক, সেই 11তম উদরীয় খণ্ডক সুপ্রা অ্যানাল প্লেট গঠন করে। এখন ভাইয়া সুপ্রা অ্যানাল প্লেটটা কি? ওকে, জিনিসটা আমি বুঝাই, সুপ্রা অ্যানাল প্লেটটা কি জিনিসটা আমি বুঝাই। সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে ঘাসফড়িং, এটা হচ্ছে ঘাসফড়িং। ইভেন এই যে ঘাসফড়িংটা যে খাইলো, খাওয়ার পরে সে যে খাদ্যটা যে সে নিল, খাবার পরে এই খাদ্যটা পৌষ্টিক নালীর এই মুখছিদ্রতে ঢুকলো, তারপরে এটা আলটিমেটলি পায়ুছিদ্রতে বেরিয়ে পড়লো। এবং ঘাসফড়িংয়ের যে পায়ুছিদ্রটা, সেই পায়ুছিদ্রটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ ঘাসফড়িং এইখান দিয়ে যা খায়, তা এখান দিয়ে পিছন দিয়ে যেই পায়ুছিদ্র আছে, সেই পায়ুছিদ্রতে বের হয়ে যায়।
এবং এই পায়ুছিদ্রটা পড়ছে হচ্ছে 11তম উদরীয় খণ্ডকে। কততম উদরীয় খণ্ডকে পড়ছে? 11তম উদরীয় খণ্ডকে। সো খেয়াল করো, আমি এখানে এমন একটা খণ্ড দেখাই তোমাকে, আমি এখানে একটা খণ্ড দেখাই, ধরো এটা হচ্ছে একটা খণ্ড, যে খণ্ডকটার মধ্যে তোমার কি পড়ছে এখানে, এখান দিয়ে গিয়ে এখানে কি হচ্ছে তোমার একটা এরকম পায়ুছিদ্র ফর্ম করছে। তো এইটার উপরে যদি তুমি এরকমভাবে একটা প্লেট দাও, অর্থাৎ এটার উপরে যদি এরকমভাবে আমাদের টারগামটা আসে, তার মানে কি হবে, এইখানে টারগামটা যখন আসবে তার মানে কি, তার মানে এই যে প্লেটটা, খেয়াল করো উপরে যে টারগামটা, সেই টারগামটা পায়ুছিদ্র মানে হচ্ছে অ্যানাস। তো সেই অ্যানালের উপরে খেয়াল করো, অ্যানালটার উপরে সে এরকম একটা প্লেট গঠন করছে, এবং উপরে মানে হচ্ছে বায়োলজিতে সুপিরিয়র থেকে আসছে সুপ্রা। সো এই টারগামটা এমন একটা প্লেটের মতো কাজ করতেছে যেটা সেই পায়ুছিদ্রের উপরে আছে। হোয়াট ডাজ ইট মিন? এটা এমন একটা প্লেট হুইচ ইজ সুপিরিয়র টু দ্য অ্যানাস, অর্থাৎ সেটাকে বলা হয় সুপ্রা অ্যানাল প্লেট। সুপ্রা কেন? কারণ সেটা উপরে। অ্যানাল কেন? কারণ অ্যানালের উপরে। সো সেই জন্য সেটাকে বলা হয় সুপ্রা অ্যানাল প্লেট। অর্থাৎ 11তম উদরীয় খণ্ডকের যেই তোমার আছে, পায়ুছিদ্র আছে, 11তম উদরীয় খণ্ডকের যে টারগাম আছে বা স্টারগাম আছে, সেই টারগাম বা স্টারগামকে তোমার বলা হয় কি প্লেট? সুপ্রা অ্যানাল প্লেট। আর একটা প্লেট আছে যেটাকে বলা হয় সাবজেনিটাল প্লেট, সেটাকে আমি বুঝাবো। ওকে, এই জায়গাটা এক্স্যাক্টলি এই জায়গাটা ছিদ্র থাকে, নাহলে আবার ঘাসফড়িং তো মলত্যাগ করতে পারবে না, ঠিক আছে? সো সেটাকে বলা হয় সুপ্রা অ্যানাল প্লেট। তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে সুপ্রা অ্যানাল প্লেট জিনিসটা কি সবাই বুঝছো কিনা, কমেন্ট করে জানাও। আচ্ছা, ওকে, আরেকটা প্লেট আছে সাবজেনিটাল প্লেট। হোয়াট ইজ সাবজেনিটাল প্লেট এক্স্যাক্টলি দেখে। এখন আমরা যাবো এক্স্যাক্টলি যে মেল এবং ফিমেইলের ডিফারেন্সিয়েটিং কিছু পয়েন্ট, যে এটা কি স্ত্রী ঘাসফড়িং নাকি পুরুষ ঘাসফড়িং, সেটা তুমি কিভাবে বুঝবা, ঠিক আছে? তাহলে আমরা এই যে সুপ্রা অ্যানাল প্লেট, সেটা পুরুষ স্ত্রী দুইটাতেই আছে, নবম এবং দশম খণ্ড একীভূত। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যা পড়ছি সব কিছু পুরুষ এবং স্ত্রী উভয় ক্ষেত্রে এক্সিস্ট করে। এখন আমরা দেখবো যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, অর্থাৎ যেগুলো দিয়ে তুমি আইডেন্টিফাই করবা যে এটা কি পুরুষ ঘাসফড়িং নাকি স্ত্রী ঘাসফড়িং। ওকে, তো সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দশম উদরীয় খণ্ডক থেকে যাব। খেয়াল করো, পুরুষ ঘাসফড়িংয়ের যে দশম যে উদরীয় খণ্ডক আছে, সেই দশম উদরীয় খণ্ডকের এদিকে তোমার এরকম, দশম উদরীয় খণ্ডকের টারগামের পিছন দিকে এরকম তোমার অ্যানাল সার্সি ডেভেলপ করে। এখন হুইচ ইজ অ্যানাল সার্সি? অ্যানাল সার্সি জিনিসটা কি? এটা হচ্ছে ইন কেস অফ অনলি মেল, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে। সার্সি বা সার্কাস জিনিসটা হচ্ছে, সার্সি বা সার্কাস জিনিসটা কি সেটা বুঝাই। সার্সি বা সার্কাস জিনিসটা হচ্ছে কিছু কিছু তুমি এরকম পতঙ্গ দেখবা, যাদের পিছন দিকে এরকম একটা দংশন অঙ্গাণু আছে, যেগুলোতে তারা যেটা করে সেটা হচ্ছে একটা প্রাণীকে তোমার এরকম মেরে ফেলতে পারে, এরকম দংশন করে তারা মেরে ফেলতে পারে। তোমরা দেখছো কিনা, বিচ্ছু দেখছো কিনা, পিছন দিক থেকে এরকম কিছু একটা আসে, যেটা আসার পরে যেটা এখানে আলটিমেটলি ওকে এরকমভাবে কাটার থাকে, যেটা দিয়ে তারা কাট করতে পারে অথবা করতে পারে। সো সেটাকে, এই যে পতঙ্গের পিছন দিকে এরকম একটা দংশন অঙ্গাণু বা শিকার ধরার অঙ্গাণু, এটাকে বলা হয় এক্স্যাক্টলি সার্কাস। এবং তোমরা জেনে অবাক হবা যে ঘাসফড়িংয়েরও এরকম সার্কাস থাকে, বাট ঘাসফড়িংয়ের যে সার্কাসটা থাকে সেই সার্কাসটা থাকে খুব ছোটো। সো নর্মালি সেটা বোঝা যায় না, এবং সেটার মধ্যে সেটা খুব বেশি বিষাক্ত না, বা খুব বেশি যে তোমার ক্ষতি করতে পারবে এরকমটা না, কিন্তু একটা বিচ্ছু তোমার ক্ষতি করতে পারবে সেই সার্কাস দিয়ে। ইভেন সেই ঘাসফড়িংয়ের যে সার্কাসটা থাকে, সেই সার্কাসটা থাকে দশম উদরীয় খণ্ডকের এরকম তোমার পিছন দিক থেকে আসে। অর্থাৎ আলটিমেটলি মনে হয় তুমি যখন বাইরের দিক থেকে দেখবা তখন তো দশম 11 সেটা তো এত বেশি ডিফারেন্সিয়েট করা যাবে না, তখন তোমার কাছে মনে হবে ওকে এটা মনে হয় পিছন দিক থেকে আসছে, অর্থাৎ
পায়ু ছিদ্র থেকে আসছে। দেখো এর পিছনে কিন্তু 11তম উদরীয় খণ্ডকে পায়ু ছিদ্র আছে। সো সেই জন্য এইখানে যে সার্সি বা সার্কাসগুলো যেগুলো চলে আসে, সেই সার্কাস বা সার্সিগুলো চলে আসে সেই অ্যানাসের কাছ থেকে, অ্যানাসের দিক থেকে। তো সেই জন্য সেটাকে বলা হয় অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস। এবং এটা ওয়ানলি প্রেজেন্ট থাকে পুরুষ ঘাসফড়িংয়ে। এখন কেন ভাই পুরুষ ঘাসফড়িংয়ে থাকে? দেখো পুরুষদের একটু আত্মরক্ষা বেশি করতে হয় স্ত্রীদের থেকে, ঠিক আছে? পুরুষেরা বাইরে শিকারে যায়, শিকার টিকার ব্যাপারটা পুরুষের সাথে জড়িত। সো দ্যাটস ওয়াই ঘাসফড়িংয়ে, পুরুষ ঘাসফড়িংয়ের 10ম উদরীয় খণ্ডকের পিছন দিক থেকে অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস, অ্যানাল সার্সি বের হয়ে আসে বা অ্যানাল সার্কাস বের হয়ে আসে। আর স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সেই অ্যানাল সার্সিটা এক্সিস্ট করে না। বুঝছো কিনা সবাই কমেন্ট করে জানাও। তৃতীয় বক্ষীয় খণ্ডক অসম্পূর্ণ না, বলা হয় যে প্রথম উদরীয় খণ্ডক অসম্পূর্ণ, কারণ এটা বক্ষের সাথে একীভূত হয়ে গেছে এক্সাক্ট। বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা সবাই বলো অ্যানাল সার্সি জিনিসটা কি, সেটা বুঝছো কিনা? এটাকে বলা হয় অ্যানাল সার্সি। এখন এদিকে আমরা আরেকটা জিনিস দেখবো, খেয়াল করো। ঘাসফড়িংয়ের এখানে পুরুষ এবং স্ত্রীর পার্থক্য আনতে গেলে আমাদেরকে যেই পার্থক্যটা আনতে হবে সেটা হচ্ছে তাদের প্রজননতন্ত্রের কি পার্থক্য আছে সেটা একটু দেখানোর ট্রাই করবো। সেই জন্য আমি যেই ভিউটা করবো সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের শরীরের যে এই যে ওয়ালটা আছে, খেয়াল করো, এই যে এই ওয়ালটা, ল্যাটারাল যে ওয়াল, সেই ল্যাটারাল ওয়ালটা সরাই দিব এবং দেখবো যে ভিতরে কি আছে, এক্স্যাক্টলি কি কাহিনীটা করতেছে। ঠিক আছে? ওকে, ওকে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা হচ্ছে সরাই দিব এবং এক্স্যাক্টলি দেখবো যে এখানে কি কাহিনীটা করতেছে। সেটা হচ্ছে আমি ধরো উদর থেকে, জাস্ট উদর, অর্থাৎ এই জায়গাটাতে আমি কাটবো, এই জায়গাটাতে কাটবো, কাটার পরে আমি এই জায়গাটা সরাই দেবো। ওকে, সো এই জায়গাটা থেকে কাটতেছি। সো এই জায়গাটা থেকে যদি কাটি, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আরেকটা আমি ইভেন এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে যে ওয়ালটা ছিল না, সেই ওয়ালটাকে উপর দিক থেকে কেটে ওয়ালটাকে এবার ফেলে দিব। অর্থাৎ ধরো একটা দরজা এরকমভাবে আছে যেটা এখান থেকে খুলে আমি এরকমভাবে ফেলে দিলাম। তাহলে ফেলে দিলে এখানে যে আটা থাকবে, এখানে যে আটা থাকবে সেটা চলে আসবে এখানে। আশা করি তোমরা ভিউটা বুঝতে পারবা এক্স্যাক্টলি ভিউটা কি, এবং দেখবো যে এটার ভিতরে এক্স্যাক্টলি কি আছে জিনিসটা। ওকে, এটা হবে না, এটা চলে আসবে এখানে। ওকে, সো আমি যেটা করলাম সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের উদরের, ওকে এই সাইডটা তো থাকবে না এক্স্যাক্টলি, উদরের যে এই সাইডটা আছে, উদরের এইখানে দেয়ালটাকে আমি সরাই দিলাম। আর ঘাসফড়িংয়ের এই উদরের যে এখানে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটাকে সরাই দিলাম। দেয়ালটাকে সরাই দেওয়ার একটা পারপাস আছে। দেয়ালটাকে কেন সরাই দিলাম, কিছু স্পেসিফিক জিনিস আমার খেয়াল করতে হবে। স্পেসিফিক জিনিসের মধ্যে এখানে তোমার তৃতীয় উদরীয় খণ্ডক আছে, চতুর্থ উদরীয় খণ্ডক আছে এবং পঞ্চম উদরীয় খণ্ডক আছে। এই তৃতীয়, খেয়াল করো, এই যে তৃতীয় যে উদরীয় খণ্ডক আছে, সেই তৃতীয় উদরীয় খণ্ডক অর্থাৎ থার্ড, ফোর্থ, ফিফথ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম যে উদরীয় খণ্ডক, সেই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উদরীয় খণ্ডক থেকে লিগামেন্ট বেরিয়ে আসছে যেগুলোকে বলা হয় মিডিয়ান লিগামেন্ট। এই মিডিয়ান লিগামেন্ট দিয়ে ঘাসফড়িংয়ের যে শুক্রাশয় অর্থাৎ টেস্টিস, ঠিক আছে, সেই টেস্টিস এখানে হচ্ছে তোমার ঝুলানো অবস্থায় থাকে। তাহলে এটা কততম উদরীয় খণ্ডক থেকে? এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উদরীয় খণ্ডক থেকে মিডিয়ান লিগামেন্ট দ্বারা এখানে তোমার টেস্টিসটা এরকমভাবে কি থাকে, ঝুলানো অবস্থায় থাকে। ইভেন টেস্টিস থেকে দুইটা নালী ডেভেলপ করে, যেটা একটা হচ্ছে শুক্রনালী, ঠিক আছে। শুক্রনালী কি হয়, দুইটা এখানে এসে মিশার পরে তারা এখান থেকে একটা পেনিস ফর্ম করে, ঘাসফড়িংয়ের পেনিস ফর্ম করে। ঘাসফড়িং কি ফর্ম করে? পেনিস ফর্ম করে। এবং এই পেনিসটা যেটা করে সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের এই যে নিচের যে সারফেস আছে সেই নিচের সারফেসকে সেটা হচ্ছে এরকমভাবে এটা গর্ত দিয়ে সে হচ্ছে এরকমভাবে বের হয়ে আসতে পারে।
ইভেন এই যে কাহিনীটা ঘটে, সেই কাহিনীটা ঘটতে হচ্ছে নবম উদরীয় খণ্ডকের লেভেলে, 9th উদরীয় খণ্ডকের লেভেলে এই কাহিনীটা ঘটতেছে। অর্থাৎ নিচের যে সারফেস আছে, অর্থাৎ এই যে এটার যে নিচের যে সারফেস আছে, সেই নিচের সারফেসে কি করে, এখানে নিচের সারফেসে নবম উদরীয় খণ্ডকের লেভেলে এরকম একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা দিয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উদরীয় খণ্ডক থেকে যে শুক্রাশয়টা আসছে, সেখান দিয়ে যে শুক্রনালীটা আসছে, শুক্রনালী দুই পাশ দিয়ে মিলিত যে পেনিসটা ফর্ম করছে, সেই পেনিসটা নবম উদরীয় খণ্ডকের সেই নিচের ছিদ্রটা দিয়ে বের হয়ে আসতে পারে। ওকে, জিনিসটার আরেকটু ভিজুয়ালাইজেশন দিই, ভিজুয়ালাইজেশনটা কীভাবে দেওয়া যায়। ওকে, তো ধরো এটা হচ্ছে একটা সারফেস, এবং এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ঘাসফড়িং এই পেনিসটা জাস্ট দেখাইলাম। ধরো এখানে হচ্ছে তোমার পেনিসটা, ওকে, তো এখানে হচ্ছে জাস্ট পেনিসটা, এখানে একটা ছিদ্র দিয়ে, এটা হচ্ছে নবম উদরীয় খণ্ডক। ধরো নবম উদরীয় খণ্ডকের নিচের দিকে পেনিসের এই ছিদ্রতে নিচের দিয়ে বের হয়ে আসতে পারে। তো এখানে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে এখানে নিচ দিয়ে, অর্থাৎ নবম উদরীয় খণ্ডকে, দ্যাট মিনস নবম উদরীয় খণ্ডকে ইন কেস অফ মেল, পুরুষের ক্ষেত্রে এদিকে একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা দিয়ে, পুরুষের ক্ষেত্রে এই জায়গাটাতে একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা দিয়ে এখানের নবম উদরীয় খণ্ডকে যে পেনিসটা আছে, সেই পেনিসটা এখান দিয়ে বের হয়ে যেতে পারে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এইটার নিচ দিয়ে যে স্টারনামটা আসছে, সেটা কি করছে, এখানে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে ঢেকে ফেলছে না। ওকে, জিনিসটার প্রপার ভিউ যদি নিতে চাও, প্রপার ভিউটা এইভাবে নাও। নিচ দিয়ে যেই তোমার ইয়াটা আসছে, নিচ দিয়ে যেই তোমার স্টারনামটা আসছে, নবম উদরীয় খণ্ডকের নিচ দিয়ে যে স্টারনামটা আসছে, সেই স্টারনামটা কি করছে, এখানের উদরীয় খণ্ডকের যে এখানে যে ছিদ্রটা ছিল, জেনিটাল যে ছিদ্রটা ছিল, জননাঙ্গের যে ছিদ্রটা ছিল, জননাঙ্গ বের হওয়ার জন্য যে ছিদ্রটা ছিল, এখান দিয়ে যেই ইয়াটা আসলো, প্লেনটা যেটা আসলো, এখান দিয়ে যে প্লেনটা আসলো, সেই প্লেনটা কি করলো এক্স্যাক্টলি, সেই প্লেনটা এখানে যে জননাঙ্গের যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটাকে কি করলো এক্স্যাক্টলি, সেটা ঢেকে ফেললো। যদিও সেটা পুরোপুরি ঢাকে না, কারণ এই যে নিচের যে স্টারনাম আছে, নবম উদরীয় খণ্ডকের যে স্টারনাম আছে, সেখানেও এরকম একটা ছিদ্র আছে, যে ছিদ্রটার কারণে পেনিসটা বের হইতে পারে, নাহলে তো পেনিস বের হইতে পারতো না এবং প্রজনন কার্য সম্পাদন করে। সো এই জন্য নবম উদরীয় খণ্ডকের যেই স্টারনামটা আসছে, নিচ দিক থেকে যে স্টারনামটা আসছে, এটা একটা প্লেট, এবং এই প্লেটটা এই যেই তোমার জেনিটেলিয়া মানে জননাঙ্গ, সেইটার নিচে এক্সিস্ট করতেছে। দেখো জেনিটেলিয়া এখানে, তার নিচে এইখানে এক্সিস্ট করতেছে, অর্থাৎ নিচে মানে হচ্ছে সাব, আর জেনিটেলিয়া থেকে আসছে জেনিটাল, আর এটা একটা প্লেটের মতো। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড সাব জেনিটাল প্লেট। সো ঘাসফড়িংয়ের নবম উদরীয় খণ্ডক তোমার কি ফর্ম করছে, সাব জেনিটাল প্লেট। ইভেন তুমি যদি নবম উদরীয় খণ্ডকের এইদিকে যাও, পুরুষের ক্ষেত্রে এদিকে পাবা পেনিস, আর স্ত্রীদেহের ক্ষেত্রে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে নবম উদরীয় খণ্ডে তুমি পাবা হচ্ছে ভ্যাজাইনা বা জুনি, অর্থাৎ সেখানে আর পেনিস নাই, জাস্ট এই ছিদ্রটা এক্সিস্ট করতেছে। কিন্তু মেইন যে বেসিক, সেই বেসিক হচ্ছে নবম উদরীয় খণ্ডকে যে স্টারনামটা আসছে, এখান দিয়ে যে স্টারনামটা আসছে, যে স্টারনামটা উপরের দিকে উঠে গেছে, সেই স্টারনামটা এক্স্যাক্টলি নামকরণ করা হয়েছে সাব জেনিটাল প্লেট আকারে। সো এখানে দুইটা প্লেটকে তোমার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট, আর একটা হচ্ছে সাব জেনিটাল প্লেট। সো আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা এই সাব জেনিটাল প্লেট জিনিসটা কি বুঝছো কিনা। তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাব জেনিটাল প্লেট এবং সুপ্রা অ্যানাল প্লেট এক্স্যাক্টলি জিনিসটা বুঝছো কিনা। এক্স্যাক্টলি হ্যাঁ, মেয়ে ঘাসফড়িংয়ে ছিদ্র আছে, অবশ্যই ছিদ্র আছে, আর তো জনন কার্য সম্পাদন করতে পারবে না। এবং এইখানে যে ছিদ্র আছে, সেই ছিদ্রটার উপরে তুমি যদি যাও, তখন তুমি অনলি ভ্যাজাইনা পাবা, সেখানে কি আর পেনিস পাবা না। ঠিক আছে, জাস্ট এই ছিদ্রটা এক্সিস্ট করতেছে, এখান থেকে যে পেনিসটা আসছে, সেই পেনিসটা আর তুমি পাবা না। ওকে, তাহলে এখানে আমরা সুপ্রা অ্যানাল প্লেট এবং সাব জেনিটাল প্লেট কি সেটা বুঝলাম নবম উদরীয় খণ্ডকে। ইন কেস অফ ফিমেল, নট মেল, ফিমেল ঘাসফড়িংয়ের
ডিম পাড়ার কিছু অঙ্গ লাগে। ফিমেল ঘাস ফড়িংয়ে কী লাগে? ডিম পাড়ার কিছু অঙ্গ লাগে। সো এখানে যেটা হয়, এটা স্ত্রী ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অষ্টম এবং নবম, খেয়াল করো, অষ্টম এবং নবম যে উদরীয় খণ্ডক আছে সেই অষ্টম এবং নবম, খেয়াল করো এটা হচ্ছে 8 এবং 9, অষ্টম এবং নবম যে উদরীয় খণ্ডক আছে সেই অষ্টম এবং নবম উদরীয় খণ্ডক থেকে এরকমভাবে ডিম পাড়ার অঙ্গাণু তোমার বের হয়ে গেছে, এরকম ডিম পাড়ার অঙ্গাণু বের হয়ে গেছে যেগুলোকে বলা হয় ওভিপোজিটর। এবং এইটা শুধুমাত্র পাবা হচ্ছে তুমি, এটা শুধুমাত্র পাবা হচ্ছে তুমি স্ত্রী ঘাস ফড়িংয়ে, পুরুষ ঘাস ফড়িংয়ে সেটা পাবা না, কারণ পুরুষ ঘাস ফড়িং তো ডিম পারে না। তাহলে এখানে আমরা স্ত্রী ঘাস ফড়িংয়ের একটা স্পেশাল ফিচার কি? স্ত্রী ঘাস ফড়িংয়ের স্পেশাল ফিচার হচ্ছে অষ্টম এবং নবম উদরীয় খণ্ডক থেকে তাদের ডিম পাড়ার এরকম দুইটা অঙ্গাণু বের হয়ে আসছে, ডিম পাড়ার সেই দুইটা অঙ্গাণুকে বলা হয় ওভিপোজিটর। সো এখন আমরা সবাই যাই এক্স্যাক্টলি একটু রিভাইজ দিই যে আসলে তুমি স্ত্রী ঘাস ফড়িং এবং পুরুষ ঘাস ফড়িং চিনবা কিনা। ধরো এরকমভাবে একটা ঘাস ফড়িংয়ের পিছন দিকে তুমি ট্রাই করলা, পিছন দিকে আসলা, উদরের দিকে আসলা, পিছন দিকে এরকমভাবে আসলা, এরকমভাবে আসলা, আসার পরে দেখলা যে এই জায়গাটা হচ্ছে গোল এবং এইখানে এরকম দুটা অ্যানাল সার্সি ডেভেলপ করছে, তার মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি পুরুষ ঘাস ফড়িং। আর পিছন দিকে আসলা, এরকম উদরের দিকে আসলা, পিছনে উদরের দিকে এরকমভাবে আসলা এবং পিছনে এরকমভাবে উদরের দিকে আসার পরে তুমি দেখলা যে এখানের পিছনের এই জায়গাটা গোল না, এখানে হচ্ছে এরকম সুচালু পোরশন আছে, অর্থাৎ এই দুটো হচ্ছে ওভিপোজিটর, এই দুটোকে কী বলা হয়? ওভিপোজিটর। এবং সেখানে কোনো অ্যানাল সার্সি নাই। হোয়াট ডাজ ইট মিন? এটা হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং, এটা হচ্ছে কি স্ত্রী ঘাস ফড়িং। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। আচ্ছা, একজন বলতে ছিদ্র আর পেনিসের মধ্যে সম্পর্কটাকে একটু বুঝায় দেন। ভাইয়া দেখো, ঘাস ফড়িং যদি প্রজনন করে তাকে তো সেই পেনিসটা বের করে আনতে হবে। এক্স্যাক্টলি ইন কেস অফ হিউম্যান বিং পেনিসটা যেটা থাকে সেটা হচ্ছে বাইরে থাকে, ঘাস ফড়িংয়ের পেনিসটা হচ্ছে পেটের ভিতরে থাকে। সো সে যদি প্রজনন করতে যায় তখন তার এই যে পেনিস আছে সেই পেনিসটাকে বের করে আনতে হবে, বের করে এনে তার প্রজনন সম্পন্ন করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তার প্রজনন সম্পন্ন করতে হবে। সো দ্যাটস ওয়াই সেখানে একটা ছিদ্র দরকার, যে ছিদ্রটা দিয়ে তার পেনিসটা বের হয়ে আসতে হবে। ঠিক আছে? সো এখন এতটুকু আমরা বুঝলাম, এখন যাবো হচ্ছে ঘাস ফড়িংয়ের পা এবং ডানার ক্ষেত্রে। তারপরে আমরা যাবো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের দিকে যাব। ঘাস ফড়িংয়ের পা এবং ডানার ক্ষেত্রে আচ্ছা, তো আমি যেটা বললাম আমি একটু রিভাইজ দিই যে এখানে কী কী আছে। প্রথম উদরীয় খণ্ডকে টিম্পেনাম পর্দা আছে, অ্যান্ড প্রথম উদরীয় খণ্ডকটা হচ্ছে অসম্পূর্ণ। দ্বিতীয় থেকে অষ্টম উদরীয় খণ্ডকের মধ্যে আপাতত কোনো কিছু আমরা ধরতেছি না, দুই পাশে স্পাইরাকল বা শ্বাসতন্ত্র আছে। নবম এবং দশম টার্গাম আংশিকভাবে একীভূত এবং 11তম উদরীয় খণ্ডকে পায়ুছিদ্র অবস্থান করে। সো এইটার উপরে যে টার্গামটা আসছে সেই টার্গামটাকে বলা হয় সুপ্রা অ্যানাল প্লিট। আর নবম উদরীয় খণ্ডকের নিচে একটা ছিদ্র আছে পুরুষ এবং স্ত্রী দুইটার ক্ষেত্রেই, সেইটার নিচ দিয়ে যে স্টার্নামটা আসছে সেই স্টার্নামটাকে বলা হয় সাবজেনিটাল প্লিট। এখন আসে পুরুষ ঘাস ফড়িং এবং স্ত্রী ঘাস ফড়িংয়ের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। পুরুষ ঘাস ফড়িংয়ের দশম উদরীয় খণ্ডকের পেছন থেকে অ্যানাল সার্সি ডেভেলপ করে, যেটা স্ত্রী ঘাস ফড়িংয়ে থাকে না। স্ত্রী ঘাস ফড়িংয়ের অষ্টম এবং নবম উদরীয় খণ্ডক থেকে ডিম পাড়ার দুটো অঙ্গাণু বের হয়, যারা হচ্ছে ওভিপোজিটর নামে পরিচিত। সেই ওভিপোজিটর শুধুমাত্র স্ত্রী ঘাস ফড়িংয়ে থাকে, পুরুষ ঘাস ফড়িংয়ে এক্সিস্ট করে না। দ্যাট ইজ ডিসমিস। ওকে, সো এখন দেখো আমি যেটাতে যাব সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র। ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের দিকে যাব। সো দৈহিক গঠন আশা করি পারছো। দৈহিক গঠনের মধ্যে ডানা এবং পা নিয়ে কিছু বলতে হবে, যদিও সেটা তোমরা পারবা। আচ্ছা, ডানা এবং পা পরে আগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জিনিসটা পরে।
ঠিক আছে, সেই বেশি ইম্পর্টেন্ট জিনিসটা পড়ায় আমি। এটা আপাতত লাগতেছে না, ওকে, আপাতত লাগতেছে না। আমরা ঘাস ফড়িংয়ের দৈহিক গঠন টঠন শেষ করে ফেললাম মোটামুটি। এখন একটু বইটা একটু পইরা দেখো ভাই, এখন বইটা পইরা দেখো যে সবগুলা চোখে ভাসে কিনা। ঠিক আছে, আমি তো আগেই বলছি ভাই, আমি তোমার যা পড়াবো বুঝায় পড়াবো, আমি তোমাকে একটা লাইনও বলবো না যে ভাই মুখস্থ করো। এই সুপ্রা অ্যানাল পেট, সাব জেনিটাল পেট, এগুলো তো কোনো বইয়ে লেখা নাই ভাই। আমি এগুলোর রিসার্চ আর্টিকেল পড়তে পড়তে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ঘাস ফড়িংয়ের বেসিক অ্যানাটমিটা কি, ইভেন ঘাস ফড়িং বা রুই মাছ যে কোনো একটা জিনিস আমি তোমাকে এমনভাবে পড়াবো যে তুমি যদি প্র্যাকটিক্যালি রিয়েল একটা ঘাস ফড়িং নিয়ে আসো, রিয়েল একটা রুই মাছ নিয়ে আসো, তাইলে ওইভাবে বোঝাটা পসিবল না। ঠিক আছে, কারণ ইমাজিনেশন ইজ দ্য বেস্ট থিং, ভিজুয়ালাইজেশন ইজ দ্য বেস্ট থিং। ঠিক আছে, তো আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে আজকে ছুটি দেন, ছুটি দিয়ে দিব। আমি জাস্ট একটু রক্ত সংবন্ধনটা এইখানে কিছুটা বোঝানোর জন্য কিছুটা বেসিক লাগবে, অর্থাৎ মিক্সোসিলের কনসেপ্টটা আমি বোঝাতে চাচ্ছি। হোয়াট ইজ মিক্সোসিল, এই কনসেপ্টটা জাস্ট বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, খেয়াল করো, এখানে আমরা যাবো হচ্ছে, ফার্স্টে যাবো হচ্ছে সিলুম। আমাকে একটু শেষ করতে দাও, তাহলে আমি বললাম না আমার হয়তো বা 6টা ক্লাস আমি শেষ করতে পারবো না। সিলুম জিনিসটা কি একটু ভালোভাবে চিন্তা করো, তোমরা পড়ে আসছো। সিলুম জিনিসটা কি ফার্স্ট লেকচারে, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের পড়া ছিল, বাট তারপরে আমি আর একটু বেসিক দিয়ে পড়াচ্ছি। সেটা হচ্ছে একটা ত্রিস্তরী প্রাণী যখন ডেভেলপ করে, ত্রিস্তরী প্রাণী মানে কি, যাদের 3টা ভ্রূণাবস্থায় যাদের 3টা স্তর থাকে, একটা হচ্ছে একটুডার্ম, একটা হচ্ছে তোমার মেসোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। সো ত্রিস্তরী প্রাণীদেহের, ধরো ত্রিস্তরী প্রাণীদেহের একটুডার্ম থেকে যেটা ডেভেলপ করে, সেই একটুডার্ম থেকে ডেভেলপ করে হচ্ছে দেহত্বক, একটুডার্ম থেকে ডেভেলপ করে দেহত্বক। এই দেহত্বকের ভিতরে যদি তুমি যাও, অর্থাৎ আমি একজন মানুষকে এই বরাবর কাটলাম, আমি একজন মানুষকে এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটার পরে আমি দেখতেছি যে এখানে কি আছে, এবং এইখানে আমি মাঝখানে পাবো হচ্ছে, এই জায়গায় পাবো হচ্ছে মাসেল, এই জায়গায় কি পাবো, মাসেল পাবো, এই জায়গায় এরকমভাবে মাসেল পাবো, এরকম মাসেল পাবো। এবং এই যে ত্রিস্তরী প্রাণীদেহে, দ্যাট মিনস এটা হচ্ছে বাইরেটা হচ্ছে একটুডার্ম, দেন এখানে হচ্ছে তোমার মেসোডার্ম, এবং এইখানে হচ্ছে তোমার এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে এক্স্যাক্টলি পৌষ্টিক নালী। অর্থাৎ এই জায়গাটাতে যদি আমি দেখাইতে চাই হিউম্যান বিংয়ের ক্ষেত্রে, বাইরেটা হচ্ছে দেহত্বক, তারপরে হচ্ছে আসছে আমার কি এখানে মাসেল, তারপরে এখানে মাঝখান দিয়ে আসছে হচ্ছে আমার পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীটা আসার পরে যেটা অন্ননালী আসছে, তারপরে পাকস্থলী হয়ে গেছে, তারপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র হয়েছে। এখন ত্রিস্তরী প্রাণীদেহের যদি এটা হয় যে এখানে যে মেসোডার্ম আছে, সেই মেসোডার্ম থেকে যদি একটা পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করে, কি পর্দা ডেভেলপ করে, পেরিটোনিয়াম পর্দা। অর্থাৎ এইখানে এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে যদি এরকম একটা পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করে, পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করে, এবং যদি ত্রিস্তরী প্রাণীদেহের এই যে মেসোডার্ম থেকে উদ্ভূত যে পেরিটোনিয়াম পর্দা, সেই পেরিটোনিয়াম পর্দা এবং এখানে যে পৌষ্টিক নালী আছে, সেই পৌষ্টিক নালীর মাঝখানের যে স্থানটা আছে, সেটা যদি কোনো গহ্বর হয়, অর্থাৎ খেয়াল করো এই যে পৌষ্টিক নালী আর পেরিটোনিয়ামের মাঝখানে যে ফাঁকা স্থানটা আছে, সেটা যদি কোনো এরকম যদি কোনো ফাঁকা স্থান থাকে, পৌষ্টিক নালী এবং পেরিটোনিয়ামের মধ্যবর্তী যদি কোনো ফাঁকা স্থান থাকে, সেই ফাঁকা স্থানটাকেই বলা হয় সিলুম। সেই ফাঁকা স্থানটাকে কি বলা হয়, সিলুম। তার মানে সিলুম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদেহের ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান। তাহলে এই মধ্যবর্তী যে ফাঁকা স্থান, সেই মধ্যবর্তী ফাঁকা স্থানটাকে কি বলা হয়, সিলুম। কর্ডাটা পর্বের প্রাণীদের এক্স্যাক্টলি সিলুম এক্সিস্ট করে। নন কর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যেও মোটামুটি তোমার ইয়ার পরে থেকে, অর্থাৎ নেমাটোডার পর থেকে সিলুম এক্সিস্ট করে। ওকে, আমি তোমাকে জিনিসটা বোঝাই। দেখো আমাদের পর্বগুলা কি কি নন কর্ডাটার মধ্যে, ফার্স্ট হচ্ছে পরিফেরা, তারপরে কি নিডারিয়া, তারপরে কি প্লাটিহেলমিনথেস, তারপরে কি নেমাটোডা, তারপরে আসছে তোমার এনিলিডা, আর্থ্রোপোডা, সবগুলো আসছে। এখন একটা জিনিস খেয়াল করো,
সিলোমের ডেফিনেশনে আসছে সেটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীদেহ হইতে হবে এবং সেটার মধ্যে পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করতে হবে মেসোডার্ম থেকে। সো কোনো একটা প্রাণী যদি ত্রিস্তরী প্রাণী না হয় তাহলে সেখানে তার সিলোম থাকার কোনো পসিবিলিটিই থাকে না, কজ সিলোম ইজ দ্য ক্যারেক্টার অফ 3 লেয়ার্ড অ্যানিমেলস। মানে 3 লেয়ার্ড বা 3 স্তরী যে সমস্ত প্রাণী আছে তাদের একটা ক্যারেক্টার হচ্ছে সিলোম। সো পরিফেরা যেটার স্তর হচ্ছে একটা, সেটার মধ্যে সিলোম থাকবে না, অর্থাৎ এটা অ্যাসিলোমেট প্রাণী। নিডারিয়া এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, এটাও অ্যাসিলোমেট প্রাণী। কজ কি? কজ তারা ত্রিস্তরী প্রাণী না, সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদেহের বৈশিষ্ট্য। সো যেহেতু পরিফেরা এবং নিডারিয়া তারা ত্রিস্তরী প্রাণী না, পরিফেরা হচ্ছে একস্তরী, নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সো তাদের মধ্যে এক্স্যাক্টলি সিলোম এক্সিস্ট করার কোনো পসিবিলিটিই নাই। সিলোম এক্স্যাক্টলি এক্সিস্ট করবে কোন জায়গায়? বা প্লাটিহেল মিনথেসে থাকতে পারে, কজ প্লাটিহেল মিনথেস হচ্ছে ত্রিস্তরী প্রাণী। সো আমরা ধরে নিতে পারি যে প্লাটিহেল মিনথেসে সিলোম থাকতে পারে। বাট এক্স্যাক্টলি প্লাটিহেল মিনথেসের বেসিক জিনিসটা দেখো, প্লাটিহেল মিনথেস মানে চাপটা কৃমি। অর্থাৎ ধরো আমরা যুক্তির স্বার্থে ধরে নিলাম যে প্লাটিহেল মিনথেস ত্রিস্তরী প্রাণী এবং তার মধ্যে সিলোম থাকা পসিবল। অর্থাৎ ধরো একটা প্লাটিহেল মিনথেস আমি নিলাম এবং সেই প্লাটিহেল মিনথেসটার এখানে পেরিটোনিয়াম পর্দা থাকা পসিবল, এবং এইখানে তার পৌষ্টিক নালী থাকা পসিবল। ওকে, এখানে তার পৌষ্টিক নালী থাকাটা পসিবল, দ্যাট মিনস প্লাটিহেল মিনথেস ইজ দ্য ফার্স্ট নন কোডার ফার্স্ট ফাইলাম যেটাতে সিলোম থাকার পসিবিলিটি ছিল, কিন্তু তারপরেও সিলোম নাই। সেটার কজ হচ্ছে ভাইয়া প্লাটিহেল মিনথেস মানে চাপটা কৃমি, অর্থাৎ সেটাকে তোমার চাপটা বানাইতে হবে। সো আমি যদি আমার ধরো পেরিটোনিয়াম পর্দা আছে, আমার ধরো এখানে পৌষ্টিক নালীর গহ্বর আছে, আমার ধরো এখানে মাঝখানে সিলোমটা আছে, কিন্তু আমি যদি সেই প্রাণীটাকে যদি চাপটা বানাইতে চাই, আমি যদি এটাকে দুই দিক থেকে এরকমভাবে প্রেস করি, আমি যদি চাপটা করি এরকমভাবে প্রেস করি, তাহলে আমি যদি এই প্লাটিহেল মিনথেস মানে চাপটা কৃমি, সো আমি যদি এইখানে এটাকে চাপটা বানায় দিই তখন আর মাঝখানের গহ্বরটা থাকবে না। দেখো সেন্স দিছে কিনা বিষয়টা, যে আমি হচ্ছে সেই প্লাটিহেল মিনথেসটা নিলাম, সেই প্লাটিহেল মিনথেসটা নেওয়ার পরে সেটা যেহেতু ত্রিস্তরী প্রাণী, সেইখানে পেরিটোনিয়াম পর্দা ছিল, সেখানে পেরিটোনিয়াম পর্দার পাশাপাশি সেখানে পৌষ্টিক নালী ছিল এবং মাঝখানে একটা গহ্বর ছিল। বাট আমাকে প্লাটিহেল মিনথেস মানে চাপটা কৃমি, সো সেটাকে যদি চাপটা বানাইতে হয় আমি যদি মাঝখানে এটাকে প্রেস করি তাহলে তো চাপটা হবে। তো আমি যখন মাঝখানে এটাকে প্রেস করতে যাব তখন আর মাঝখানে আর গহ্বরটা থাকবে না। অর্থাৎ এক্স্যাক্টলি ব্যাপারটাকে যদি আমি এখন এভাবে দেখার ট্রাই করি, ব্যাপারটা হয়ে যাবে ঠিক এরকম। দেখো ধরো এটা হচ্ছে তোমার পৌষ্টিক নালী, এটা হচ্ছে ধরো পৌষ্টিক নালী, এখানে যে পেরিটোনিয়াম পর্দা আছে সেগুলো কি হবে তোমার, দেখো এখানে হচ্ছে তোমার দেহ যাবে হচ্ছে এরকমভাবে, চাপটা হয়ে যাবে ব্যাপারটা। সো এখানে যে পেরিটোনিয়াম পর্দা আছে সেটাও হয়ে যাবে। সো এক্স্যাক্টলি তাদের মধ্যবর্তী যে গহ্বরটা ছিল সেই গহ্বরটা আর এক্সিস্ট করবে না, কারণ এটাকে তো আমি চাপটা বানিয়ে দিচ্ছি। ওকে, তোমার যদি এই ভিউটা পছন্দ না হয় আমি এক্স্যাক্টলি প্লাটিহেল মিনথেসকে কাটবো অ্যান্ড এই ভিউ থেকে দেখবো। সো এই ভিউ থেকে যদি দেখি তখন হচ্ছে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্লাটিহেল মিনথেস বা চাপটা একটা কৃমিকে যদি আমরা কাটি, ওকে ভিউটা কীরকম আসবে, প্লাটিহেল মিনথেস বা চাপটা কৃমিকে কাটলাম, অ্যান্ড এখানে যেটা হইলো সেটা হচ্ছে এখানে আলটিমেটলি আমাদের পৌষ্টিক নালী আছে। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা এসা এরকমভাবে হয়ে গেছে, এখানে যেটা আছে এটা এরকমভাবে হয়ে গেছে, আর এই জায়গাটা তোমার বন্ধ হয়ে গেছে কারণ এটাকে আমি চাপটা বানায় ফেলছি। সো এখানে আলটিমেটলি গহ্বরটা এক্সিস্ট করতেছে না। সো এখানে পেরিটোনিয়াম থাকলেও সেখানে আলটিমেটলি যেহেতু এটাকে আমার চাপটা বানায় দিতে হবে, সো এই গহ্বরটা তখন এক্সিস্ট করবে না। সো এই জন্য তোমাদের বইয়ে কথাটা লেখা আছে যে প্লাটিহেল মিনথেস ত্রিস্তরী প্রাণী হলেও সেটা অ্যাসিলোমেট। এখন তোমরা আগে মুখস্থ করে আসছো ভাইয়া পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথেস হচ্ছে অ্যাসিলোমেট, নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট, তারপরে সবাই সিলোমেট। কখনো এই জিনিসটা কোশ্চেন করো না প্লাটিহেল মিনথেস কেন হয় অ্যাসিলোমেট।
এটার সিলুম থাকার পসিবিলিটি ছিল, এটার যে মাঝখানের যে গহ্বর তুমি চ্যাপ্টা করতে গিয়ে মাঝখানের গহ্বরটা আর এখন এক্সিস্ট করে না। সো আলটিমেটলি সেই জন্য প্লাটিহেলমিনথেস এসিলোমেট প্রাণী। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে, সো প্লাটিহেলমিনথেস কি এসিলোমেট প্রাণী, প্লাটিহেলমিনথেস কি এসিলোমেট প্রাণী। নাও মাই কোশ্চেন ইজ দ্যাট ভাইয়া আমরা প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টা কৃমি, এটা হচ্ছে চ্যাপ্টা বানিয়ে দিছি সেই জন্য সেটার সিলুম থাকে না। নেমাটোডের ক্ষেত্রে এক্স্যাক্টলি কী হয়, নেমাটোড তো গুলকৃমি, সো সেইখানে সিলুম থাকার পসিবিলিটি আছে কারণ সেটা ত্রিস্তরী এবং গুলকৃমি। সো মাঝখানের যে গহ্বর সেই গহ্বর সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার চান্স নাই। ওকে, বাট সেখানে একটা কাহিনী ঘটে। সেখানে যেটা হয় সেটা হচ্ছে সব কিছুই ঠিকঠাক, গুলকৃমি, পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী এবং পেরিটোনিয়াম পর্দার মধ্যবর্তী ফাঁকা স্থান আছে, বাট সেখানে যে পেরিটোনিয়াম পর্দা, সেই পেরিটোনিয়াম পর্দাটা কন্টিনিউয়াস একটা পর্দা না, এটা একটা ডিসকন্টিনিউয়াস পর্দা। অর্থাৎ সেটা কোনো কোনো সময় মনে হয় যে সেটা এক্সিস্ট করতেছে, কোনো কোনো সময় মনে হয় যে সেটা এক্সিস্ট করতেছে, কোনো কোনো সময় মনে হয় যে সেটা এক্সিস্ট করতেছে, কোনো সময় এক্সিস্ট করে না। তার মানে এই এতটুকু জায়গা পেরিটোনিয়াম এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, সো এতটুকু জায়গাকে আমরা সিলুম বলতে পারি। বাট এই যে এতটুকু জায়গাকে আমরা সিলুম বলি না, কজ এখানে পেরিটোনিয়াম পর্দাটা এক্সিস্ট করে না। আবার এতটুকু জায়গাকে আমরা সিলুম বলতে পারি, কিন্তু এতটুকু জায়গাতে আমি সিলুম বলতে পারি না কারণ এখানে পেরিটোনিয়াম পর্দা এক্সিস্ট করে না। সো এইটা হচ্ছে দুইটার মিশ্রণ, যে এইখানে সিলুম, কিছু জায়গায় সিলুম আছে। দেখো কোনো গহ্বর থাকা মানে তুমি সিলুম বলতে পারবে না, it should be covered with peritoneum membrane. It is the first condition. It should be covered with, it must be covered with peritoneum membrane. এখানে পেরিটোনিয়াম পর্দা দ্বারা যতটুকু অংশ কাভার্ড না সেই জায়গার যে কেভিটি সেটাকে তুমি সিলুম বলতে পারবে না, সেটা নর্মাল সিল, সেটা নর্মাল কেভিটি। সো আমরা বলি যে নেমাটোডার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নেমাটোডার ক্ষেত্রে সিলুমটা কখনো এক্সিস্ট করে কখনো এক্সিস্ট করে না। সো দ্যাট ইজ ডিসগাইজড, এটা ছদ্মবেশে এক্সিস্ট করে, ছদ্মবেশ। এটার রিয়েল জিনিসটা তুমি বুঝতে পারো না, একবার মনে হয় যে সেটা এক্স্যাক্টলি এক্সিস্ট করে, আরেকবার মনে হয় যে এক্সিস্ট করে না। আর এই ছদ্মবেশের গ্রিক টার্ম হচ্ছে সিউডো, সেই জন্য নেমাটোডাকে বলা হয় সিউডোসিলোমেট। এর পরবর্তীতে যারা আছে সবাইকে বলা হয় সিলোমেট। বাট আর্থ্রোপোডা পর্বে গিয়ে একটা কাহিনী ঘটে, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে একটা স্পেশাল কাহিনী ঘটে। সেই স্পেশাল কাহিনীটা কি সেটা আমি তোমাকে বোঝাই। স্পেশাল কাহিনী কি সেটা আমি বুঝাই। আর্থ্রোপোডার ক্ষেত্রে কি হয়, আর্থ্রোপোডার ক্ষেত্রে আর্থ্রোপোডা ত্রিস্তরী প্রাণী এবং সেটাতেও ইনিশিয়ালি সিলুম ডেভেলপ করে, বাট সেই সিলুমটা পরবর্তীতে মিক্সোসিলে কনভার্ট হয়ে যায়। নাও হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মিক্সোসিল? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মিক্সোসিল? সেটা হচ্ছে ধরো নর্মাল একটা প্রাণীদেহের যদি তুমি ডেভেলপমেন্ট দেখো, একটা জাইগোট প্রথমে গিয়ে একটা অভামকে তোমার নিষেক করে, সরি একটা স্পার্ম বা একটা শুক্রাণু প্রথমে একটা ডিম্বাণুকে গিয়ে নিষেক করে, তারপরে নিষেক করার পরে এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পরে যেটা হয় সেটা হচ্ছে একটা তোমার জাইগোট ফর্ম করে, এটাকে বলা হয় জাইগোট। এই জাইগোটের ক্লিভেজ ঘটে, অর্থাৎ জাইগোটের মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে এই জাইগোট 8 থেকে 16টার এরকম স্তূপাকার কোষে পরিণত হয়। এই স্তূপাকার কোষটাকে বা এই স্তূপটাকে বলা হয় মরুলা। এই মরুলার পরে এই মরুলার যে কোষগুলো আছে সেই কোষগুলা একটা স্তরে সুন্দরভাবে সজ্জিত হয়ে যায়, এবং এই যে একটা স্তরে সুন্দরভাবে সজ্জিত হয়ে যায় সেটাকে বলা হয় ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থেকে পরবর্তীতে আরও এরকম 2টা স্তর ডেভেলপ করে, সো আলটিমেটলি নর্মালি আমরা 3টা স্তর পাই, যেটাকে বলা হয় গেস্টুলা বা গেস্টুলেশন। অর্থাৎ এখানে 3টা স্তর নর্মালি আমরা পাই, এরকম 2টা 3টা। এখন একটা জিনিস চিন্তা করো, যখন সেটার ব্লাস্টুলা থাকে, যখন সেটার ব্লাস্টুলা ফরমেশনটা হয় ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে, এই ব্লাস্টুলার মাঝখানে দেখো একটা ছিদ্র আছে, মাঝখানে দেখো একটা কেভিটি আছে, সেটাকে বলা হয় ব্লাস্টোসিল। ওকে, এটা 2 ডাইমেনশনালি তোমাদের সেন্স দেবেন, আমি 3 ডাইমেনশনালি দেখাচ্ছি।
থ্রি ডাইমেনশনালি দেখাচ্ছি, খেয়াল করো। এখানে যেটা হয় সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে ব্লাস্টুলা, ওকে, সো এটা হচ্ছে ব্লাস্টুলা, ওকে। সো এই ব্লাস্টুলার এখানে এক্স্যাক্টলি যেটা হয়, একটা পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করে। পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করার আগে যেটা দেখবো সেটা হচ্ছে এইখানে ব্লাস্টুলার যে কেভিটিটা আছে, দেখো এটা একটা কেভিটি, এটা একটা গহ্বর, একটা সিল, কেভিটি মানে হচ্ছে সিল। সো সেটাকে বলা হয় ব্লাস্টোসিল, কজ দিস সিল ইজ ডিরাইভড ফ্রম দ্য ব্লাস্টুলা, সো দ্যাট সিল শুড বি কল্ড ব্লাস্টোসিল। সো এটাকে বলা হয় এক্স্যাক্টলি ব্লাস্টোসিল, এটাকে বলা হয় ব্লাস্টোসিল। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখো কাহিনীটা কি হয়, ইভেন এই ব্লাস্টোসিলটা যখন ডেভেলপ করে, সেই ব্লাস্টোসিলের এদিকে এক্স্যাক্টলি ঘাসফড়িংয়ের তোমার এইখানে পেরিটোনিয়াম পর্দাও ডেভেলপ করে, অর্থাৎ এখানে দুইটা কেভিটি ফর্ম হয়, কেভিটি উইদিন কেভিটি, ভালোভাবে চিন্তা করো, কেভিটি উইদিন কেভিটি। ধরো এদিকে ব্লাস্টুলা ডেভেলপ করলো, এটা একটা কেভিটি। আচ্ছা, আমি প্রথমে পেরিটোনিয়াম পর্দাটা দেখাই। পেরিটোনিয়াম পর্দাটা ডেভেলপ করলো, এটা একটা কেভিটি। অ্যান্ড এখানে যেটা হলো সেটা হচ্ছে এইটার চারপাশে আমার আরেকটা ব্লাস্টুলা, অর্থাৎ এখানে আরেকটা কেভিটি আসলো, ব্লাস্টুলা, অর্থাৎ এখানে দুইটা কেভিটি আসে। মাঝখানের যেটা, এখানে পৌষ্টিক নালী থাকে এক্স্যাক্টলি, একটু পরে এখানে পৌষ্টিক নালী ডেভেলপ করবে। সো আমরা বেসিক্যালি ধরে নিতে পারি ঘাসফড়িংয়েরও সেখানে সিলুমটা এক্সিস্ট করত এবং সিলুমটা এক্সিস্ট করে, অর্থাৎ এখানে পেরিটোনিয়াম পর্দা এবং এখানে যেই পৌষ্টিক নালী আছে সেই পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান আছে। নর্মালি এই জায়গা থেকে পরবর্তীতে পৌষ্টিক নালী ডেভেলপ করে। সো এখানে ঘাসফড়িংয়েরও সেই সিলুমটা এক্সিস্ট করে, কারণ সেটা পেরিটোনিয়াম পর্দা এবং সিলুমের পৌষ্টিক নালীর মধ্যবর্তী যে ফাঁকা স্থান, সেই মধ্যবর্তী ফাঁকা স্থান। ইভেন সেটাকে আরেকটা ভিউয়ে দেখাই তোমাদের বেসিক ক্লিয়ারের জন্য, আরেকটা ভিউয়ে দেখাই, একটা ভিউ যথেষ্ট না সেটা বোঝার জন্য। আরেকটা ভিউ হচ্ছে, ধরো এটা হচ্ছে ঘাসফড়িং, এটা হচ্ছে ঘাসফড়িং। এখন এই যে ঘাসফড়িং যে দেহ প্রাচীর, এখানে হচ্ছে তার পৌষ্টিক নালী, এটা হচ্ছে 11তম উদরীয় খণ্ডকে গিয়ে সেটা পায়ুছিদ্র আকারে যায়। অ্যান্ড এখানে তোমার এরকমভাবে পেরিটোনিয়াম পর্দা ডেভেলপ করে, ওকে। তার মানে এখানে যে পেরিটোনিয়াম পর্দা এবং এখানে যে পৌষ্টিক নালী, সেইটার যে মধ্যবর্তী যে ফাঁকা স্থান, সেই মধ্যবর্তী ফাঁকা স্থানটাকে আমরা বলবো সিলুম। কাহিনী যেটা হয় সেটা হচ্ছে ঘাসফড়িং যখন ডেভেলপ করতেছে, যখন ব্লাস্টুলা স্টেজে থাকে, তখন এইখানের যে পেরিটোনিয়াম যে পর্দাটা আছে, সেই পেরিটোনিয়াম পর্দাটা এক্স্যাক্টলি এইখানে যে ব্লাস্টুলা আছে সেই ব্লাস্টুলার সাথে গিয়ে মিশে যায়, সেই ব্লাস্টুলার সাথে গিয়ে একীভূত হয়ে যায়। জিনিসটা চিন্তা করো, ইনিশিয়ালি সেখানে দুইটা কেভিটি আছে, তুমি এই কেভিটিতেও ঢুকতে পারবা, খেয়াল করো, তুমি এই কেভিটিতেও জাম্প দিতে পারবা, অ্যান্ড তুমি এই কেভিটিতেও জাম্প দিতে পারবা। তার মানে ইনিশিয়ালি সেখানে দুইটা কেভিটি ডেভেলপ করতেছে, দুইটা সিল ডেভেলপ করতেছে, দুইটা গহ্বর ডেভেলপ করতেছে। বাট আমি যদি সেখানে, ধরো আমি এখানে পেরিটোনিয়ামের ভিতরে দুটো আঙুলকে ঢুকাইলাম, ঢুকাই আমি এই পেরিটোনিয়ামটাকে এদিকে বাইরের দিকে প্রেস করলাম, মানে প্রেস করতে করতে সেই পেরিটোনিয়ামটাকে আঙুল ঢুকায় প্রেস করে সেটাকে হচ্ছে এই যে ব্লাস্টুলার যেই সেলগুলো আছে, সেই ব্লাস্টুলার সেলগুলোর সাথে মিশায় ফেললাম। হোয়াট ডাজ ইট মিন? মাঝখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটা এখন আর থাকবে না, স্পেস হয়ে যাবে একটা। জিনিসটা চিন্তা করে দেখো, স্পেস হয়ে যাবে একটা। ধরো এটা হচ্ছে এখন পেরিটোনিয়াম পর্দাটাকে আনতে আনতে আমি কি করলাম, এখানে হাতটা ঢুকায় এটাকে তোমার এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে সেটাকে হচ্ছে এরকমভাবে নিয়ে আসলাম। অ্যান্ড এইটা আলটিমেটলি তোমার এই যে ব্লাস্টুলার যে সেল আছে, সেই ব্লাস্টুলার সেলের সাথে সেটা মিশে একাকার হয়ে গেল। এবং এমন একটা কন্ডিশনে গেল যে কোনটা ব্লাস্টুলার সেল আর কোনটা পেরিটোনিয়াম পর্দা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, সেটা ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। আলটিমেটলি এখানে যে দুইটা সিলুম ছিল, দুইটা যে সিল ছিল, দুইটা যে কেভিটি ছিল, সেই দুইটা কেভিটি এখন মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে গেছে। এক্স্যাক্টলি ঘাসফড়িং এটা পেরিটোনিয়াম পর্দাটা এইভাবে পাই না, এই পেরিটোনিয়াম পর্দাটা গিয়ে ব্লাস্টুলার যে সেল আছে সেই ব্লাস্টুলার সাথে একাকার হয়ে যায়। সো এক্স্যাক্টলি এখানে দুইটা কেভিটি ছিল, ইনিশিয়ালি সেখানে দুইটা কেভিটি ছিল, একটা হচ্ছে মাঝখানের সিলুম আর একটা হচ্ছে ব্লাস্টোসিল। তো এই যে মাঝখানের সিলুম এবং ব্লাস্টোসিল সেটা যখন গিয়ে ব্লাস্টুলার যে সেলগুলো আছে সেগুলোর সাথে যদি লেগে যায় তখন
তখন এক্স্যাক্টলি মাঝখানে আর গহ্বর থাকতেছে না। ইভেন মাঝখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে শুধুমাত্র আমি একটা গহ্বর পাচ্ছি, অর্থাৎ এখানে একটা ব্লাস্টোসিল ছিল এবং সিলুম ছিল, যেই দুইটা মিক্স হয়ে গেছে। সো মিক্স হয়ে গেছে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে একটা মিক্সড কেভিটি। কেভিটি মানে হচ্ছে সিল, দ্যাটস ওয়াই ঘাসফড়িংয়ের সিলুমের পরিবর্তে মিক্সুশিল থাকে। ঘাসফড়িংয়ের সিলুমের পরিবর্তে কি থাকে? মিক্সুশিল। মিক্সুশিল, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ মিক্সুশিল। এই ঘাসফড়িংয়ের এক্স্যাক্টলি সিলুমটা ব্লাস্টোসিলের যে কেভিটি আছে, সেই ব্লাস্টোসিলের কেভিটির সাথে মিশে যায়। অ্যান্ড এটা হয়, তুমি দেখবা যে মিক্সুশিলের ক্ষেত্রে তুমি পেরিটোনিয়াম পর্দাটাকেও আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারবা না। ইভেন তোমাদের বইয়ে এই কথাটা সরাসরি লেখা আছে যে ইন কেস অফ মিক্সুশিল পেরিটোনিয়াম পর্দাটাকে আমরা পাই না। এটা ব্লাস্টোসিলের যে সেল থাকে, ব্লাস্টোলার যে সেল থাকে সেটার সাথে এমনভাবে মিশে যায় সেটাকে আর খুঁজেই পাওয়া যায় না। সো নর্মালি সিলুমে পেরিটোনিয়াম পর্দা এক্সিস্ট করে, মিক্সুশিলে পেরিটোনিয়াম পর্দা শুরুতে এক্সিস্ট করলেও পূর্ণাঙ্গ অবস্থায় তখন আর আমরা সেই পেরিটোনিয়াম পর্দাটা পাই না। দ্যাটস দ্য কনসেপ্ট অফ মিক্সুশিল। সবাই আমাকে বলো যে মিক্সুশিল জিনিসটা বুঝছো কিনা? সবাই আমাকে বলো মিক্সুশিল জিনিসটা বুঝছো কিনা। আমি এই পর্যন্ত শেষ করে দেব, বাট আমাকে আগে জিনিসটা বলো যে মিক্সুশিল যে কনসেপ্ট, মিক্সুশিলের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, ছুটি দিয়ে দিব, আমাকে আগে সেই কনফার্মেশনটা দাও তোমরা মিক্সুশিলের কনসেপ্টটা বুঝছো কিনা। সবাই একটু কনফার্মেশন দাও মিক্সুশিলের কনসেপ্টটা বুঝছো কিনা। ওকে।